যে আর্টসের ছেলেমেয়েরা ডব্লিউবিসিএস পায় না। আর সবচেয়ে বেশি আমার বাবা কান্না করে ফেলেছিলেন। স্যার বাবা ভ্যান চালাতেন। তা রিসেন্টলি বাবার বয়স হয়েছে বলে সেটাও পারছেন না। সংসারের একটা বার্ডেন পাচ্ছি। আমি যেহেতু মেশিনের কাজটা পারি, সেলাইয়ের, এবার তাহলে মেশিনের কাজটা করো। আমি সত্যি সব মেয়েকে একটা কথাই বলবো, ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট আগে হও, বিয়ের আগে তুমি হও। 17-এর পর থেকে প্রত্যেকবার মেন্স দিয়েছি। 7 বার 7 বার মিন্স দিয়েছে। মানে আমার সেই ইয়ের গল্পটা মনে পড়ছে, জানো তো, রবার্ট ব্রুসের যে গল্পটা আছে না, আমার হ্যাঁ, সিরিয়াসলি এটা আমি সেটা মনে বারবার পড়ছে। মনে করতাম। তুমি তোমার মতো করে একদম একদম ফ্রিলি ফ্র্যাঙ্কলি কথা বলবে, ঠিক আছে? যেরকম ইন্টারভিউ জেনারেলি হয়ে থাকে সেই ধরনের কোনো ইন্টারভিউ নয়, তো তুমি ইন্টারভিউ বোর্ডের সামনে বসনি, একদম ফ্র্যাঙ্কলি ফ্রিলি কথা বলবে, যা মনের কথা সেটাই বলবে, পরিষ্কার। ঠিক আছে, চলো শুরু করছি। অনেকদিন পরে আমি ইন্টারভিউ করছি কারোর, 1.5 বছর, 1.5 বছর পরে। তা ঠিক স্যার, আপনি আগে যাওয়া করতেন, এখন একদমই করেন। চলো শুরু করছি। ডব্লিউবিসিএস 2022-এর ফাইনাল রেজাল্ট সদ্য প্রকাশিত হয়েছে এবং সেখানে গ্রুপ এ সার্ভিসে, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে স্থান অধিকার করে নিয়েছে নদিয়ার সুপ্রিয়া বিশ্বাস। আমি প্রায় 1.5 বছর বাদে কোনো ডব্লিউবিসিএস এর সফল কোনো পরীক্ষার্থীর ইন্টারভিউ করছি এবং গতকালকে একটা পোস্টে লিখেছিলাম, যদি কিছু এক্সেপশনাল না পাওয়া যায় তাহলে সেটা করাটা একটু নিজের জন্য খানিকটা বোরিং ফিল হচ্ছে। তো সুপ্রিয়ার গল্পটা না অনেক দিক থেকে এক্সেপশনাল। প্রথমত হচ্ছে যে সুপ্রিয়ার যেখানে যেখানে বড় হয়ে উঠেছে সেটা হচ্ছে বাতকুল্লা, নদিয়া জেলার বাতকুল্লা। তোমার ব্লক? হাঁসখালি। হাঁসখালি হাঁসখালি ব্লকে। ব্লক। হাঁসখালি ব্লক, রাইট। তো বাতকুল্লাতে সুপ্রিয়ার বড় হয়ে ওঠা এবং আমি ওর ছোটবেলার যে বড় হয়ে ওঠার ওর একটা ভিডিও সম্প্রতি আম, ওরই এলাকার একজন ইউটিউবে দিয়েছেন, আমি সেখান থেকে একটা ছোট্ট ক্লিপ এখানে শেয়ার করছি। সেটা দেখলে খানিকটা ক্লিয়ার হবে, খানিকটা পরিষ্কার হবে, সবার কাছে একটা ছবি পরিষ্কার হবে যে ছোটবেলা থেকে ঠিক কিসের সাথে লড়াই করে, মানে মানুষের তো বিভিন্ন জনের স্ট্রাগল বিভিন্ন রকমের হয় এবং কারোর সাথে কারোরটা কম্পেয়ার করা যায় না, কোনোটা তুলনা করা যায় না, কিন্তু ঠিক কিভাবে ও বড় হয়ে উঠেছে, মানে কোন পরিস্থিতি থেকে বড় হয়েছে, সেটা আমার আর মুখে বলার প্রয়োজন নেই বা সুপ্রিয়ারও খুব একটা এক্সপ্লেন করার দরকার নেই, সেটা বোধহয় এই ছবিটা দেখলে ক্লিয়ার হয়ে যায়। এবার এটা গেল প্রথম কথা, এটা হচ্ছে বড় হয়ে ওঠার বিষয়টা। সুপ্রিয়া বিবাহিত এবং সুপ্রিয়া হ্যাপিলি একটি 1 বছর 3 মাসের একটি কন্যা সন্তানের মা। এবং এটা গেল স্ট্রাগলের প্রথম ধাপ, যেটা দেখা গেল। দ্বিতীয় ধাপটা হচ্ছে ও যখন পরীক্ষা দিতে যায়, ডব্লিউবিসিএস 2022-এর মেন্স যখন দিতে যায়, তখন অলরেডি ও কিন্তু ওর প্রেগনেন্সির আর্লি স্টেজ এবং সেই অবস্থায় পরীক্ষা দেয়। তারপরে রিসেন্টলি যখন ইন্টারভিউ দেয়, মানে ডব্লিউবিসিএস এর পিটি যখন দেয়, তার আগে কিন্তু রীতিমতো সংসার সামলে, কন্যা সন্তান সামলে প্রিপারেশন, এবং তার মাঝে তো প্রিপারেশন অবভিয়াসলি চলছিল। আহ, তো এই সবটা মিলিয়ে ওই যে গতকাল লিখেছিলাম যে একটা অসম লড়াইয়ের গল্প যদি কিছু থাকে, তো সেরকম একটা অসম লড়াইয়ের গল্প। সুপ্রিয়া, ওয়েলকাম। প্রথমে থ্যাংক ইউ স্যার। যখন যখন জানতে পারলে রেজাল্টের কথাটা, তখন কোথায় ছিলে, কি করছিলে? তখন তো বোধহয় বাতকুল্লাতেই ছিলে। হ্যাঁ স্যার, বাতকুল্লাতেই ছিলাম, আমি বাপের বাড়িতে ছিলাম। আমি যেহেতু এনটিপিসি এক্সামটা দেবো বলে বাপের বাড়িতে গিয়েছিলাম। এক্সামের আগে যেহেতু যেহেতু সংসারের কাজটা এই বাড়িতে একটু বেশি হয়, বাপের বাড়িতে গেলে একটু কম হয়। এক্সামের আগে আমি গেছিলাম বাপের বাড়িতে। তা সেদিন আমি পড়াশোনাই করছিলাম। তা সেই মেয়ে সামলে পড়াশোনা, সেটাই আর কি, যেটা গতানুগতিক রুটিন সেটাই হচ্ছিল। তা হঠাৎ করে অর্পণ স্যারের ওয়াইফ, উনি ম্যাম একজন ইন্টারভিউ নিয়েছিলেন। তা উনি আমাকে কল করলেন যে ওই টাইমে অ্যাকচুয়ালি রেজাল্ট বেরোয় না, তো আমি হয়তো কোনো দরকারে হয়তো কল করেছে। তো উনি কল করার পরে বললেন, তোমার রোল নাম্বার এটা? আমি বললাম হ্যাঁ ম্যাম। বলছে তুমি সিলেক্ট হয়েছো। এই কথাটা শোনার পরে তো আমি ভীষণই ইয়ে হয়। আর সবচেয়ে বেশি আমার বাবা কান্না করে ফেলেছিলেন, বাবা মা তাদের নিজেটা সত্যি আমার থেকে আমার বাবা মার কষ্টটা আমার কাছে বেশি কষ্টের লাগে। তারা আমাকে অনেক কষ্টে মানুষ করেছেন। তোমার বাবা বাবা কি করেন বা কি করতেন? স্যার বাবা ভ্যান চালাতেন। তা রিসেন্টলি বাবার বয়স হয়েছে বলে সেটাও পারছেন না। সংসারের একটা বার্ডেন পাচ্ছি। প্রথম খবরটা কাকে দিয়েছিলে, বাবা মা? মা পাশে ছিল, মাকে, তারপরে মার কাছ থেকে বাবা, তারপরে হাজবেন্ডকে দিয়েছি। হাজব্যান্ড, ওকে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলি।
মানে এটা না, আমি সুপ্রিয়ার এই এই ইন্টারভিউটার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে বিশেষত সেই মেয়েরা, আহ, মেয়েদের মধ্যে এই শহর গ্রাম বিভেদ করাটা খুব একটা ঠিক নয়। যে কোনো জায়গায় যারা হয়তো ওই তথাকথিত যে বিয়ের বয়স সেটা পেরিয়ে গেছে, বা যাদের বিয়ে হয়ে গেছে, যারা সংসার সামলাচ্ছে, এরকম অনেককে দেখি, অনেককে পেয়েছি এরকম যারা সংসার সামলে পড়াশোনা করছে, এবং করতে করতে একটা সময় তাদের বেশিরভাগ জনকেই দেখেছি হারিয়ে গেছে। সেখান থেকে তোমার যে উত্তরণ, এটার পিছনে নিশ্চয়ই তোমার হাজব্যান্ডের মানে একটা ভীষণ রকমের ভূমিকা রয়েছে। আচ্ছা, মানে স্যার মানে হাজবেন্ডের ভূমিকা বলতে প্রথম থেকেই ও ছিল, মানে যেহেতু আমার লাভ ম্যারেজ, মানে ওর সঙ্গে রিলেশনটা আমার অনেক দিনের। ডাব্লিউবিসিএস আসাটাও ওর মানে হাত ধরেই আসা। এখানে একটা কোচিং সেন্টার ওই আমাকে ভর্তি করে দিয়েছিল। ওখানে সবাই ডাব্লিউবিসিএস অফিসার ছিলেন, সেখান থেকেই আর কি শুরু ডাব্লিউবিসিএস এর জার্নিটা। তারপরে মানে বিয়ে হয়ে মানে একটু বেড়ে যায়, সংসার সামলে আমি একদম না। তাও আমাকে বাপের বাড়ি যেতে মানে কিছুটা সময় সাহায্য করতো, মানে অ্যাকচুয়ালি বেশিরভাগ হাজবেন্ড আমি দেখেছি বাপের বাড়ি যাওয়াটা অ্যালাউ করে না। মানে অনেকেই হয়তো করে, অনেকে করে না, কিন্তু আমার হাজবেন্ড সবসময় আমাকেই সাপোর্ট করেছে। বাড়ির সবার ঊর্ধ্বে গিয়ে আমাকে সবসময় সাপোর্ট করছে। আচ্ছা, তার এইখানে ও জন্যই মানে আমার ক্রেডিট যদি বেশি তাহলে আমার হাজবেন্ডের। আচ্ছা, আহ, এইখানে একটা জিনিস বলি, মানে যেহেতু ও বললো যে এই সংসার সামলে পুরো বিষয়গুলো করার ব্যাপারটা, মানে এতক্ষণ আমরা বোধহয় 5 মিনিট পেরিয়েছি, 5 মিনিটে সবাই বুঝে গেছে যে ও মানে ভীষণভাবে মিতভাষী, খুব আস্তে আস্তে কথা বলে, এবং মানে অত্যন্ত পোলাইট ভাবে কথা বলে, আমি যতদিন দেখেছি আর কি। তো ওর দুটো মেসেজ আমি আজকেই তোমার ইনবক্সটা দেখছিলাম ইন্টারভিউ শুরুর আগে। দুটো মেসেজ আমি জাস্ট একটু রিড আউট করছি, ঠিক আছে, তোমার অনুমতি না নিয়েই করছি। প্রথমত হচ্ছে, একটা একটা মেসেজ সুপ্রিয়া করেছে আমাকে 8ই ডিসেম্বর 2024। লিখেছে যে স্যার ফার্স্ট বার পিকনিক যেতে, এটা আমাদের একটা পিকনিকের কথা বলছে, যেতে পারিনি, প্রেগনেন্ট ছিলাম বলে, ভাবলাম এইবার যাব, কিন্তু এমন হয়েছে যে পড়াশোনায় পড়াশোনাই বন্ধ হবার উপক্রম, সংসার আর মেয়ে নিয়ে যেন এইমলেস লাইফ। এটা এটা মেসেজ হচ্ছে 8ই ডিসেম্বর, এবং ঠিক 5 দিন পরে 13ই ডিসেম্বর একটা মেসেজ, সুপ্রিয়ার একটা মেসেজ এসেছে, যে মেসেজটা লেখা আছে, স্যার আমার ডাব্লিউবিসিএস ইন্টারভিউতে কল এসেছে। আহ, এই যে এটা একটা অদ্ভুত অদ্ভুত বিষয়। জাস্ট 5 দিন আগে ভাবছিল যে সমস্ত কিছু সামলে টামলে, মানে মেয়ে সামলে সংসার সামলে করাটা ভীষণ রকমের একটা চাপের, আর সত্যিই তাই। যখন মেন্স দিয়েছিলে তখন অন্য রকমের একটা স্ট্রাগল ছিল, যখন ইন্টারভিউ দিয়েছো তখন আরেক রকমের স্ট্রাগল, যদিও তখন তুমি অন্য কিছুর জন্য পড়াশোনা করছো, তুমি তো এমপ্লয়েড নও কোথাও, তুমি একদম ফ্রেশার হিসেবে হিসেবে সিলেক্টেড। এইটাও অনেকের একটা কোয়ারিজ থাকে, যে ফ্রেশাররা কজন পাচ্ছে, সবাই তো শুনি বিভিন্ন জায়গায় এমপ্লয়েড, তো সুপ্রিয়া একদম ফ্রেশার হিসেবে পাচ্ছে। ও আরেকটা স্ট্রাগল তো বলতে ভুলে গেছি, সুপ্রিয়া 2016 সাল থেকে পরীক্ষা দিচ্ছে, এবং তুমি কবার মেন্স দিয়েছো? স্যার আমি 17-তে মানে ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে কোয়ালিফাই করিনি। আর 17-র পর থেকে প্রত্যেকবার মেন্স দিয়েছি। জাস্ট ভাবো, মানে যারা দেখছো জাস্ট ভাবো যে 17, আমরা 1 বছর 2 বছরের পরে হাল ছেড়ে দিই, ও 16 সাল থেকে পরীক্ষা দিচ্ছে, 17তে ইন্টারভিউ স্টেজ অব্দি গেছে। তারপর থেকে ইন্টারভিউতে কল পাইনি, কিন্তু 18, 19, 20, 21, 22, 16 সালে তুমি প্রিলি পাস করেছিলে? না স্যার, 16 সালে আমি প্রিলিও কোয়ালিফাই প্রিলি করিনি। পাস করো। আর তেইশে আমি মেন্সটা দিতে গিয়ে আরো বেশি স্ট্রাগল হয়েছিল, মেয়ে তখন 4 মাসের ছিল। আর মেয়েকে যেহেতু আচ্ছা টোটালি ও আমার উপর ডিপেন্ড ছিল, আর সেই জন্য মেয়ের তখন ভীষণই কষ্ট হয়েছিল, তবুও মানে সেইটা যেন আচ্ছা আমার কাছে বেশি কষ্ট লেগেছিল। আচ্ছা, ওইটা বেশি স্ট্রাগলের একদম। মানে আমি সবাইকে আরেকবার বলি, তাহলে 16 সালে সুপ্রিয়া প্রথম ডাব্লিউবিসিএস দেয়, কিন্তু 16তে পাস করেনি, প্রিলি পাস করেনি। 17, 18, 19, 20, 21, 22, 23, 7 বার, 7 বার মিন্স দিয়েছে। মানে আমার সেই ইয়ের গল্পটা মনে পড়ছে, জানো তো, ওই রবার্ট ব্রুসের যে গল্পটা আছে না, আমার সিরিয়াসলি এটা আমি সেটা মনে বারবার পড়ছে। মনে করতাম। প্রত্যেকবার ফেল হওয়ার পরে শুধু এইটাই আমার মাথায় ক্লিক করতো যে ঠিক আছে, ও তো পেরেছিল অতবার ইয়ে করে, আমারও হবে হয়তো।
একদম মানে হাল না ছাড়ার গল্পটা কোথায় কোন কোন পর্যায়ে যেতে পারে। আর অন্যান্য পরীক্ষা হলে ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যেখানে ফর্ম ফিল আপের পর থেকে ফর্ম ফিল আপ কবে হবে ঠিক নেই, মানে ওইখান থেকে স্ট্রাগল শুরু হয়। তারপরে প্রিলি কবে হবে ঠিক নেই, প্রিলি হয়ে গেল ঠিক আছে, এক বছর বসে রইলাম, তারপরে মেন্স হবে। একটা বছরের প্রিলি, আরেকটা বছরের মেন্স, আরেকটা বছরের পিটি বোধহয় সব একসঙ্গেই হচ্ছে। তো এরকম একটা হটস্পট সিচুয়েশনের মধ্যে এইভাবে টিকে থাকা, এত বছর ধরে টিকে থাকা, মানে এই যে বললাম না যে অনেকগুলো মানে মাল্টি লেয়ার্ড একটা স্ট্রাগল রয়েছে। ওই সেই প্রথম থেকে শুরু, তারপর আরেকটার কথা বললাম, তারপর আরেকটার কথা বললাম, মানে একটা মাল্টি লেয়ার্ড স্ট্রাগল। তো আমরা আজকে পড়াশোনার থেকে বেশি স্ট্রাগলের গল্পটা শুনবো, ঠিক আছে? তো তোমার প্রথমে আমাকে বলো যে কোন সালে তোমার গ্র্যাজুয়েশন, আর কি নিয়ে গ্র্যাজুয়েশন করেছিলে? স্যার আমি হিস্ট্রি নিয়ে গ্রাজুয়েশন করেছি 2014-তে। তারপরে হিস্ট্রি। যেহেতু বিএড করার মতো ফিনান্সিয়াল কন্ডিশনটাও ছিল না, আর এসএসসিও সেভাবে হতো না। তারপরেই মানে কি করব একটু বুঝতেই পারছিলাম না। এমএ তেও ভর্তি হয়েছিলাম। তারপরে এই ডাব্লিউসিসি কোচিং এ ভর্তি হওয়ার পরে তখন নিজের থেকে এতটাই যে ইয়ে হয়েছিলাম যে আমি পাবোই, এরকম একটা ইয়ে ছিল। আর তখন 1 বছর এমএ করেও ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, মানে তুমি মাস্টার্সে ভর্তি হয়ে তারপরে ড্রপ করেছো এক বছর পরে? 1 বছরের স্কলারশিপ নিয়েছি, পরের বছর আমার স্কলারশিপ দরকার নেই, আমার চাকরির আগে দরকার ছিল এরকম। আচ্ছা, কল্যাণ ইউনিভার্সিটি তো? হ্যাঁ। কল্যাণ ইউনিভার্সিটি। আচ্ছা, তুমি পড়াশোনা তার মানে সব গ্রামের স্কুল থেকে করেছো? হ্যাঁ, গ্রামের এখান থেকে স্যার। আর তার চেয়ে বড় একটা স্ট্রাগল ছিল আমার পড়াশোনা নিয়ে। মানে যেহেতু আমার মানে এরিয়াটা খুবই, যেখানে পড়াশোনা করে না অ্যাকচুয়ালি কেউ। আর ওখানে 12 মাসে বাঙালির 13 পার্বণের থেকেও বেশি উৎসব, মানে সারাক্ষণ মাইক, টিভি এরকম চলতেই থাকে। আর পড়াশোনাটা সত্যি ভীষণ ইয়েতে হতো, মানে ওখানে কেউ চাইতো না পড়াশোনার, ওটা কোনো ইম্পর্টেন্স দিতও না। আর মানে টিভিটা আর ঘর যাতে মানে এত ঘিঞ্জি যে মানে আরেক বাড়ির টিভি এত জোরে সাউন্ড থাকতো যে আরেক বাড়িতে সবসময় চলতো। আমার পড়াশোনায় ভীষণ হ্যাম্পার হতো, এই জন্য কিছু সময় থানা পুলিশও হয়েছে, মানে করতে বাধ্য হয়েছিলাম। মানে পড়াশোনাটা নিয়েও আমাকে স্ট্রাগল করতে হয়েছে, এরকম আচ্ছা, মানে একটা। মেয়ে হওয়ার জন্য কি আলাদা করে কোনো স্ট্রাগল করতে হচ্ছে, না এটা ওখানে সবার জন্য একই না রকমের না ব্যাপার? না, সবাই মানে কেউ পড়াশোনা করেই না বলা চলে। আচ্ছা, বুঝলাম। তাহলে তুমি তারপর থেকে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তুমি মাস্টার্স এক বছর করলে, তারপর থেকে তুমি পুরোদমে প্রিপারেশন করছো। আচ্ছা, তুমি মানে প্রিপারেশনটা কি ওরিয়েন্টেড করতে, ডাব্লিউবিসিএস মেনলি? হ্যাঁ স্যার, আমি প্রথম থেকেই মানে ডাব্লিউবিসিএস এ যেহেতু ওই স্যারদের একটা ইয়ে পেয়েছিলাম অনুপ্রেরণা, প্রথম থেকেই ডাব্লিউবিসিএস নিয়ে পড়াশোনা। আচ্ছা, আর তার মাঝে তো তুমি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো তো দিয়েছো? হ্যাঁ স্যার, এবার তো প্রিলি দিয়েছে। আগে একবার ক্লাসে দিয়েছিলাম যেটাতে মানে ইয়ে টাইপিং, যেটাতে 5 পর্যন্ত গেছিলাম, টাইপিং। তারপরে আর জানি না হয়নি। আচ্ছা, মানে উনিশের তারপরে উনিশের যে ক্লার্কশিপটা। হ্যাঁ 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 স্যার। আর আচ্ছা। তারপরে হচ্ছে ওই ইয়েতে দেওয়া হচ্ছিল মানে গ্রুপ ডি তে, রেলের। তা হুম। আমি দৌড়াতে গিয়ে আমার পা ভীষণ ব্যথা হয়ে গেছিল, মুচকি যাওয়ার মতো অবস্থা। তারপরে আমি দৌড়াতে আর যাই, মানে ওটা আর বাদ গেল। মানে ওই সময় ওটাতেও বাদ চলে গেছিল। আর ওই সময় ইন্টারভিউ যেহেতু কল পেয়েছিলাম বিসিএস এর 2017-তেই, হুম। তা একটা ইয়ে ছিল যে আমি ওটাতেই হয়তো যদি হয়ে যায়, ওই জন্য আর ওটাতেও আর যাই। তারপরে যে এতটা মানে লং হয়ে যাবে বুঝতে পারিনি। আর মাঝখানে যে এনটিপিসি হয়েছিল 2019-এ, সেটা দিয়েছিলে? না স্যার, আমি আর কোন এক্সাম সেইভাবে দিই। আচ্ছা, এইবারের এনটিপিসিটা দেওয়ার প্ল্যানিং ছিল? আচ্ছা, হ্যাঁ যাই স্যার, হোক। এইবার। যদি যদি তোমাকে দিতে হতো তাহলে ভাগ্যিস রেজাল্ট এই সময় বেরোলো, তাহলে হয়তো অন্য একজন পেতো না। তো ক্লার্কশিপ মিসলিনিয়াসেরও তো প্রিলি দেওয়া আছে, মেন্সের জন্য প্রিপারেশন করছিলে। সেটাও তাহলে অন্য কারোর ভাগ্যের শিকাটা ছিঁড়বে, যেটা একটা পজিটিভ দিক। আচ্ছা। তাহলে মানে এইবার তোমার হলো হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস। এর পরে কি 23-এর তো মেন্স দেওয়া আছে, কন্টিনিউ করার ইচ্ছা আছে না এটা নিয়ে সন্তুষ্ট? স্যার অ্যাকচুয়ালি আমার এক্সিকিউটিভে প্রথম থেকে ইয়ে ছিল, মানে আছেও। এবার হাজবেন্ডের উপরে অনেকটাই ইয়ে, সে বলছে যে ঠিক আছে এবার একটু মেয়েকে সামলাও, এরকম একটা ব্যাপার। দেখা যাক কি করি এখন। ইয়ে নেই কিছু এখনো। 23-এ যদি হয়ে যায় তাহলে তো ভালোই হতো। হুম। মেয়ে তো বুঝতে পারেনি এখনো, বোঝার বয়স হয়নি যে মা মানে মায়ের কি ফলাফল হয়েছে, হয়তো বাড়িতে উচ্ছ্বাসটা দেখতে পেয়েছে, কিন্তু কিন্তু বাদ বাকিটা কিছু বুঝতে পারেনি। আচ্ছা।
আচ্ছা, তুমি আমাকে বলো যে তুমি যখন কম্পিটিটিভের প্রিপারেশন শুরু করেছিলে তখন বললে যে একটা লোকাল কোচিং ইনস্টিটিউট যেখানে ডব্লিউবিসিএস অফিসাররা পড়ান, তুমি সেখান থেকে প্রিপারেশন শুরু করেছিলে। তো তারপরে কি কোনো রেপুটেড ইনস্টিটিউশন, বড় ইনস্টিটিউশন এরকম কোথাও হ্যাঁ, প্রিপারেশন করেছো? রিপুটেড ইনস্টিটিউশনে আমি মানে একবার ভর্তি হয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমার একদমই ভালো লাগেনি। তো আমি 1 মাস 2 মাস মতো গিয়ে আর যাই। মানে আচ্ছা, সেটা আচ্ছা মানে আমি হাজবেন্ডের উদ্যোগেই গেছিলাম। আচ্ছা, আচ্ছা, সেখানে গিয়ে আর হয়নি। তারপর আমি এইবার 22-এর আগে আমি গেছিলাম এসআই স্যারের কাছে। মানে এতবার ফেলিওরের পরে আমার একটু মানে ভীষণ নিজের কাছে ইয়ে লাগছিল, ওই জন্য ভাবছিলাম যদি একটা গাইডেন্স পাই। আর এসআই স্যারের কাছে গিয়েছিলাম, সেখানে গিয়ে কমলিকা আমার একটা বোন, তার কাছে আমি আপনার কথা জানতে পারি। আর সেখান থেকে আপনার কাছে যাওয়া আবার, মানে আমার এই লং জার্নিতে আমি সত্যি কথা বলতে না, মন থেকে বলছি, যদি মানে কিছু ভগবান তুল্য মানুষের সংস্পর্শ হয় স্যার, তার মধ্যে আর একজন। এইসব বলো না। যে কমলিকার থেকে তুমি জানতে পেরেছিলে কমলিকাও তো সিলেক্টেড। হ্যাঁ হ্যাঁ, ও সিলেক্টেড লেবার এমপ্লয়মেন্ট। লেবার 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 না, না, বোধহয় কিসে এমপ্লয়মেন্টে। এমপ্লয়মেন্টে পেয়েছে। রাইট। যাই হোক, তাহলে আচ্ছা এখানে আমি আমার একটা জিনিস একটু কারেকশন করে নিই। আমার এটা বলা ঠিক হয়নি যে তুমি কোনো রেপুটেড ইনস্টিটিউশনে গেছিলে কিনা। মানে তাহলে তুমি প্রথমে যে ইনস্টিটিউশনে গেছিলে সেটাকে ছোট করা হয়, আমি কাউকে এখানে ছোট করতে চাইনি, সরি। আহ, যাই হোক, মানে আমি আমি এটা জানতে চেয়েছিলাম যে ওই হয় না যে একটা প্রচারের প্রচুর চারদিকে আলো টালো, সেখানে আহ, সবাই যেটা দেখতে পায় আর কি, চোখের সামনে দেখে অনেক রকমের কোথাও প্রলোভন দেখানো ইত্যাদি এই সমস্ত ব্যাপারটা হ্যাঁ ব্যাপারগুলো স্যার, থাকে। যাই হোক। তবে স্যার আমার একটা মানে এসআই ক্লাসের ওই স্যারের কাছে গিয়ে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, মানে তিনি সত্যি আপনার মতো অত মানে রেপুটেড হওয়ার চেষ্টা করেন না, আর এই জন্য খুব ভালো লেগেছে। আর ওখানে স্যার মেন্টালি খুব সাপোর্ট করেছেন। মানে অ্যাকচুয়ালি আমি বাহ। এতদিনের লং জার্নিতে আমার একটা প্রিপারেশন তো ছিলই, মানে ওখানে গিয়ে জাস্ট মেন্টাল সাপোর্ট আর একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট পেয়েছিলাম, এটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, ওকে। তাহলে এটা তো গেল হচ্ছে তুমি কোথায় কোথায় পড়াশোনা করেছো। মেন্সের, সরি, পিটির আগে, মানে পার্সোনালিটি টেস্টের আগে, ইন্টারভিউর আগে মক ইন্টারভিউ তো দিয়েছিলে? দিয়েছিলে, ওকে। এবার তাহলে তোমার একটু পড়াশোনার বিষয়গুলো জানতে চাই, চিরাচরিতভাবে যেটা জিজ্ঞাসা করা হয় সব জায়গায়, যে বইপত্র তুমি কি কি পড়েছো এটসেট্রা। যেহেতু তোমার একটা দীর্ঘ জার্নি, মানে তুমি যদি এইটা নাও পেতে, ডাব্লিউবিসি 2022 নাও পেতে, তাহলেও বোধহয় এটা একটা দায়িত্ব বা কর্তব্য জন্মায় বাকিদের জন্য, যারা ফ্রেশার বা যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন করছে তাদের জন্য, যে যে এতবার ফেল করেছে, আহ, বা মানে সাফল্যের মুখ দেখেনি, ফেল করেছে এটা খুব হার্শ শোনায়, যে এতবারের পরেও সাফল্যের মুখ দেখেনি, তার থেকে বেটার গাইডেন্স বোধহয় কেউ দিতে পারবে না। তো মানে এখন যেহেতু তুমি বাইশে যেহেতু তুমি সিলেক্টেড, তো সেটা ডিরেক্ট ফ্রম দ্য হর্সেস মাউথ, সেটা যদি নাও হতো তাহলেও বোধহয় তোমার থেকে সবারই ব্যাপারটা জানাটা প্রয়োজন ছিল। আর এখানে মানে আরো এই কারণে বলছি যে তুমি তো শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর জন্য, মানে শুধু ডাব্লিউবিসিএস তো দিতে না, তার সঙ্গে বাদ বাকি পরীক্ষাগুলোর জন্য তুমি ইভেন এনটিপিসির জন্য প্রিপারেশন করছিলে, ক্লার্কশিপ মিসলেনিয়াস দিয়েছো। কিন্তু এইখানে একটু তাহলে তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কি কি বইপত্র পড়াশোনা করেছো। মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বইপত্র, নাকি কোনো কমন বই পড়েছো, কিভাবে করেছো বলো আমাকে একটু, তুমি সাবজেক্ট ওয়াইজ বলতে পারো। স্যার আমি মানে কমন নয়, আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। আমি প্রথমেই বলবো মানে আমার একটা ভুল যেটা ছিল, যেটা আমি প্রচুর বই পড়ে ফেলেছি। মানে আমার মনে হয় প্রচুর বই পড়ার থেকে একটা বই বারবার রিভিশন দেওয়াটা সত্যি মানে, কিন্তু আমার একটা বই পড়ার নেশা ছোটবেলা মুখের থেকে কাছে ছিল। নিয়ে। আর আমার, হ্যাঁ স্যার, মানে আমার বই পড়ার নেশা একটা ছোটবেলা থেকে ছিল, আর আমার হাজবেন্ডের বই কেনার নেশাটা রয়েছে, এই কারণেই বোধহয় একটু বেশি বই কেনা হয়ে গেছে, যেটা খুবই দরকার নেই আমার মনে হয় এত। সেই জন্যই বলবো যে মানে একটা বই অনেকবার রিভিশন দেওয়া সব থেকে ভালো একটা কথা। কি আমি কি যদি হিস্ট্রি বলি, হ্যাঁ, বলো বলো। হ্যাঁ স্যার, হিস্ট্রিতে আমি পুনম দালাল দাহিয়া, এটা খুব ভালো একটা বই অ্যানশিয়েন্টের জন্য। আর অ্যানশিয়েন্ট মেডিভেল ওর মধ্যেই আছে। আর আমি রাজীব বাহের স্পেকট্রামের, ওটা খুব ভালো মডার্নের জন্য। আর জীবন মুখোপাধ্যায়টা আমার মানে ওটা একদম ছোটস্থ ছিল বলা চলে, জীবন মুখোপাধ্যায়ের বইটা। আর জিওগ্রাফির জন্য আমি কার্তিক চন্দ্র মন্ডল প্রথম পড়েছিলাম স্যার অনেক বই, মানে আমার এটা সত্যি আমার একটা ব্যাগ ইয়ে। না, এবার খুল্লারও পড়েছি, আর তারপরে মাজিদ হোসেনও পড়েছি, আবার পেরিয়ার পাবলিকেশনের যা পেয়েছি সব পড়েছি, যেটা সত্যি উচিত নয়। মানে আমি এই জন্য এমসিকিউ তে আমার
অত প্রবলেম হয়নি। আমার প্রবলেমটা হতো রিটেনে গিয়ে, মানে ল্যাঙ্গুয়েজে আমি টাইমটা কম দিতাম, যে কারণে হয়তো বোধহয় আমার ফেইলিওরের একটা অন্য কারণ ছিল। তো পরবর্তীকালে আমার ল্যাঙ্গুয়েজের বুঝতে পারার পরে মানে চেষ্টা করেছি, কিন্তু তবুও ল্যাঙ্গুয়েজ দেখছিলাম স্কোরটা ছিল না। 22-এ মানে ল্যাঙ্গুয়েজ পেপারে আমার বাংলা ইংলিশে আমার যতদূর মনে হয় আমার নাম্বারটা খুব ভালোই উঠেছে। আর মানে ইংলিশে লেখার ধরনটা আমি মানে একটু অন্যরকম ছিল। আমি যেহেতু মানে ইংলিশে সত্যি মানে ততটা দক্ষ নই, মানে বলা চলে খুবই উইক। তো স্যারের কাছ থেকে সেটা আমি পেয়েছিলাম, মানে কিভাবে লিখতে হবে সিম্পল ওয়ার্ডে। আমি যেহেতু মানে একটা বাল্কি ওয়ার্ড ইউজ করতাম, ভাবতাম যে মানে আরো কিছু ভালো কিছু দিয়ে লেখার একটা সেটা সত্যিই প্রয়োজন নেই। আমি স্যারের কাছ থেকে এইটা জেনেছি যে সিম্পল ওয়ার্ডে মনের ভাষা সুন্দর করে কিভাবে লেখার মধ্যে মানে তুলে ধরা যায়, এটাই বোধহয় আসল। আর আমি 22-এ আমি সেটাই করেছিলাম। আর 22-এর লেখার স্টাইলটা চেঞ্জ করেই বোধহয় আমার স্কোরটা বেশি উঠেছে বাংলা ইংরেজিতে। আর বাংলার ক্ষেত্রে আরেকটা বলবো, আমি বাংলার ক্ষেত্রে আমি প্রশান্ত নিমো বলে একজন স্যার আছেন আমার, তিনি আমাকে খুব হেল্প করেছেন বাংলায়। আর ইংলিশ স্যার হচ্ছে অজিঙ্ক স্যার। আচ্ছা, এইখানে যেহেতু সুপ্রিয়া প্রসঙ্গটা তুললো, আম, আমি মানে এটা বলে বলে আর কি ক্লান্ত হয়ে যাই, যে এত শব্দ মুখস্থ সবার ওই একই প্রশ্ন থাকে, যে প্রচুর শব্দ মুখস্থ করতে হয় বোধহয়, প্রচুর কঠিন কঠিন শব্দ জানতে হবে, সেগুলো ব্যবহার করতে হবে। এটা বলে বলে আমি ক্লান্ত হয়ে গেছি, বুঝে উঠতে পারিনি, অনেক লোকজনকে বুঝে উঠতে পারিনি, অনেকে বিশ্বাস করে না যে এত শব্দ মুখস্থ করার, এত জটিল শব্দ, মানে সেই ধাক্কা খাবে, গিয়ে হোঁচট খাবে, এই সমস্ত শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই লেখার মধ্যে। তার থেকে বরং প্রয়োজন। তুমি যেটুকু, একদম তুমি যেটুকু জানো, যেটুকু শব্দ ভান্ডার তোমার মধ্যে রয়েছে, এটা যেহেতু আমাদের মাতৃভাষা ইংরেজি নয়, সুতরাং এটা মানে আমাদের কেউ আমাদের থেকে এক্সপেক্টও করে না, যিনি যিনি আমাদের খাতা দেখেন তিনি বোধ আমাদের থেকে এক্সপেক্টও করেন না যে আমরা প্রচুর কঠিন কঠিন শব্দ দিয়ে আমরা একটা দুর্দান্ত একটা শেক্সপিয়ারিয়ান বা জনসনিয়ান একটা ইংরেজি দিয়ে একটা লেখা লিখবো, সেগুলো আমাদের থেকে এক্সপেক্ট করেন না। মানে সহজ ভাষায়, যাতে করে সাধারণের বোধগম্য হয় সেই ভাষায়। ইভেন আমি তোমার আহ, পুরোনো মেসেজগুলো দেখতে দেখতে সেই সময়কার মানে একদম প্রথম দিককার মেন্স যখন দিতে যাবে, 22-এর মেন্স দিতে যাবে 23 সালের বোধহয়, তখন তোমাদের ব্যাচটা ছিল জুন মাসের ব্যাচ, প্রবাবলি 23-এর জুনের ব্যাচ। তো একদম প্রথম প্রথম তোমার লেখাটা আমি আহ, যেটা স্যার লিখ- ওটার মানে লেখাটা সত্যি আমার নিজের কাছে এত খারাপ লেগেছে, আর এত কম মার্কস, মানে ওই দিন বোধ আমি সব থেকে কম মার্কস পেয়েছিলাম। কিন্তু আপনাকে 15 সেটা বলেছিলাম। 15 পেয়েছিলে। হ্যাঁ স্যার। স্যার আপনাকে ফোন করে বলেছিলাম স্যার আমি তো মানে সামনে মেন, তারপরে এই নাম্বারের হাল দেখে ভীষণই ভেঙে গেছিলাম। তো তখন স্যার আমাকে গাইডেন্স দিয়েছিলেন যে এরকম ভাবে লেখার কোনো দরকার নেই, তুমি সিম্পল ওয়ার্ড মনের ভাষা সঠিকভাবে প্রকাশ করো, ব্যাস। আমি আমি ওখানে দেখলাম, মানে আমার তোমার কথাটা আমার এই কারণে মনে পড়লো, এটা ম্যাচ করে গেল, যে ওইখানে আমি দেখলাম যে কমেন্ট গুলো লেখা ছিল, 3-4টে কমেন্ট লেখা ছিল। তার মধ্যে বোধহয় ফার্স্ট কমেন্টটাই লেখা ছিল যে এত জটিল ভাষা প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, সহজ ভাষায় লেখো, এরকম কিছু একটা কথা লেখা ছিল। যাই হোক, তাহলে তুমি ইতিহাস আর ভূগোলের কথা বললে, পলিটি ইকোনমির কথা একটু বলো। কোয়ালিটি লক্ষ্মীকান্ত ওটাই পড়তাম। আর রিসেন্ট জাজমেন্ট এগুলো একটু গুগল করে নিতাম। আর প্রথম ইকোনমিক্স আমি তুজামেল হোসেন দিয়ে শুরু করেছিলাম, তারপর নিতিন সিংহানিয়ার বইটা। আচ্ছা, আচ্ছা, তাহলে তুমি তো এত বইপত্র পড়েছো, তোমার থেকে বেটার এটা কেউ বলতে পারবে না। ধরো কেউ চাইছে যে আমি একটাই বই পড়বো, মানে একটা করে বই পড়বো পার সাবজেক্ট, তুমি তার জন্য তুমি হিস্ট্রির জন্য মিডিয়েভাল আর এনশিয়েন্টের জন্য বললে যে পুনাম দালাল দিঘা, আর তুমি মডার্নের জন্য বললে হচ্ছে স্পেকট্রাম পড়েছো, পলিটির জন্য একটা বইয়ের কথাই বললে, ইকোনমির জন্য বোধহয় তুজামেল হোসেন বললে, আর পরে তুমি নিতিন সিংহানিয়া পড়েছো, নিতিন ঠিক সিং। আছে। হ্যাঁ, জিওগ্রাফির জন্য তুমি কোনটা, জিওগ্রাফির বইটা না সবাই জিজ্ঞাসা করে, কোনটা সাজেস্ট করে বলো তো, একটা বই যদি কেউ আমি পড়তে চায় কোনটা হবে? কার্তিক চন্দ্র মন্ডলটা আমার খুব ভালো লাগে। মানে কার্তিক অ্যাকচুয়ালি চন্দ্র। প্রথম যে বইগুলো আমি ধরেছিলাম সেগুলো আমার ছোটস্থ ছিল, এই জন্য আমার ভালো লাগে। আচ্ছা, 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 আরেকটা জিনিস বলো, ধরো কেউ ডব্লিউবিসিএস দেবে না, ধরো ইন্টারভিউটা দেখছে, কেউ ডব্লিউবিসিএস দেবে না, তুমি তো আরো সব পরীক্ষা টরীক্ষা দিয়েছো, ক্লার্কশিপ দিয়েছো, মিসলেনিয়াস দিয়েছো, তোমার ক্লার্কশিপের স্কোর মোটামুটি কত ছিল প্রিলির? উম, এই মুহূর্তে মনে করছি না বোধহয়। মানে স্যার আমার আমার অ্যাবাভ যেটা মার্কস মানে অ্যাবাভ 60 ছিল। মানে 60-র উপরেই থাকে অ্যাকচুয়ালি, আমার এমসিকিউ অনেকটাই উপরে মার্কসটা থাকে। বেশি। হ্যাঁ নিশ্চয়ই। মার্কস এমসিকিউ মার্কসটা বেশি হয়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ আমার আহ, ওই প্লাস অনেকটাই থাকে আর কি, ওই জন্য এমসিকিউটা নিয়ে আমার টেনশন হয় না। আচ্ছা, তাহলে মানে
যারা ধরো ক্লার্কশিপ, মিসলিনিয়াস ইত্যাদির জন্য পড়বে, তাদের তো এত বইপত্র পড়ার প্রয়োজন নেই, প্রতিটা সাবজেক্ট পিছু একটা করে বই পড়ার প্রয়োজন নেই কোনো। তাদের জন্য তুমি একটা কিছু সাজেস্ট করো, তারা কি পড়তে পারে, মানে যেখান থেকে সবটা কভার হয়ে যাবে, এমন কোনো একটা সোর্স। স্যার অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে বি অনেস্ট, আমি এতগুলো বই পড়েছি তো, এবার সত্যি সত্যি আমার মানে বইগুলো নিজের কাছে এতটা ইয়ে ছিল যে আমি অন্য কোনো বই সেইভাবে একটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি সত্যি আচ্ছা, অনেক বই মানে তুমি পড়েছিলাম তুমি একটু। কম্প্যাক্ট কম্প্যাক্ট এক জায়গায় আছে এরকম সেভাবে কিছু কখনো রেফার করো না, তুমি আলাদা আলাদা যেরকম বললে ওইগুলোই হ্যাঁ, সবসময় পড়েছো। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এইগুলো কভার করলাম। সায়েন্স পোর্শনটা একটু বলো, তুমি তো আর্টসের স্টুডেন্ট ছিলে। হ্যাঁ, হ্যাঁ, সায়েন্সে আমি এনসাইক্লোপিডিয়া যে বইটা আছে ওইটা পড়তাম। এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, আরিহান্তে। আর আচ্ছা, এইখানে আরো একটা জিনিস, মানে আরো একটা মিথ বাস্টার আর কি, যে আর্টসের ছেলেমেয়েরা ডব্লিউবিসিএস পায় না। তো তোমার তোমার কি সেরকম পিওর আর্টস বলে। ছিল? হ্যাঁ, আচ্ছা, এই মিথটাকে তুমি মিথ্যা প্রমাণিত করেছো। ওকে, তো সায়েন্স হলো। অঙ্কর কথা একটু বলো, জিআই তো আর বলে লাভ নেই, জিআই তো আর কিছু আজকাল হিস্ট্রি হয়ে না, গেছে, জিআই মিথ স্যার হয়ে গেছে। ম্যাথের জন্য এখন মানে অনলাইনে এত সোর্স আছে, আর এত সুন্দর করে ট্রিক্স দিয়ে সব মানে যেমন গগন স্যার আছেন, আরো অনেক ওরকম অনেক স্যার আছেন, সেগুলো তো আছে। আর বইয়ের হিসেবে রাকেশ যাদবের যে ম্যাথ সেটা আমি করতাম। তারপরে প্রথম শুরু করেছিলাম আর এস আগরওয়ালের বইটা দিয়ে, তারপরে রাকেশ যাদব স্যারের ম্যাথ। আচ্ছা, মানে তুমি অনলাইন সোর্স ইউজ করেছো ম্যাথের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, আর অন্য পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন করা, সেটা ম্যাথে খানিকটা হেল্প করেছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, বাংলা ইংলিশের প্রিপারেশন কিভাবে নিতে একটু বলো, মানে নিজে নিজে কি কি করেছো বাংলা ইংলিশের জন্য? রেগুলার পেপার পড়া, আর আপনার কাছ থেকে একটা জিনিস শিখেছিলাম যে পেপারের যে জিনিস মানে জিস্ট গুলো হয় সেগুলো লিখে রাখা, এটা সত্যি ভীষণ ভাবে হেল্প করে। মানে যদি আমি ওটা লিখে রাখি, মানে সেদিন হয়তো মনে হবে এটা কোনো কাজের নয় বা কিছু নয়, মানে একটা মাসের শেষে তুমি দেখবে এত কিছু জমে গেছে, আর এত তুমি ওটা যদি একবার রিভাইজ দিয়ে দাও এত জানতে পারবে, সেটা লেখার জন্য খুব ভালো হেল্প করে। ইম্পর্টেন্ট টপিক গুলো জাস্ট লিখে রাখা। আচ্ছা, আচ্ছা, আনন্দবাজার পড়তে বাংলায়? হ্যাঁ, বাংলা আচ্ছা, আনন্দবাজার। ইংরেজির জন্য কি পড়তে? টাইমস ইংরেজি কোন টাইমস কাগজ অফ পড়ো? ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া পড়তে। আচ্ছা, ঠিক আছে। কোনো কোনো বইপত্র কিছু রেফার করেছো বাংলা ইংরেজির জন্য? স্যার বইপত্র বলতে আমি কিনেছিলাম ওই বাংলা কার্তিক চন্দ্র মন্ডল বাংলা ইংরেজির একটা বই আছে, তো হুম, সেটা পড়েও সেটাই কিনেছিলাম, কিন্তু মানে লেখাটা আমার মনে হয় নিজে থেকে প্রতিদিন প্র্যাকটিস করলে, আর যদি সেরকম মনে হয় যে না আমার মানে একটু স্যারের সাহায্য বা লেখার এগুলো চেক করার প্রয়োজন আছে, তবে কিন্তু স্যারের যেমন তবে আমি চেক করিয়ে নেওয়া। হুম, চেক করি। হ্যাঁ, হ্যাঁ, এটা খুব মানে খুবই হেল্প করে নিজের কোথায় মানে কোথায় ইংলিশের ভুলগুলো জন্য। রয়েছে সেটা একটা। হ্যাঁ, একদম। ওকে, যেমন আজকাল, মানে এখানে সবাইকে বলি যে আজকাল তো যেহেতু তোমরা যখন পরীক্ষা দিয়েছো তখন এগুলো ছিল না, ছিল কিন্তু এতটা আসেনি, এআই, চ্যাট জিপিটি বা ইত্যাদিগুলো, যেখানে আজকাল কোনো একটা যদি আমি ট্রান্সলেশন করি, সেই ট্রান্সলেশনটা দিয়ে আমি দরকার হলে তাকে দিয়ে চেক করে নিতে পারি। আমার যদি চেক করানোর কেউ না থাকে, তাকে দিয়ে আমি চেক করে নিলাম যে কোথায় কোথায় আমার ভুল আছে, গ্রামাটিক্যাল মিস্টেক কি আছে, বা ফরমেশন গত মানে গঠনগত কিছু ত্রুটি আছে কিনা, সেই বিষয়গুলো চেক করে নেওয়া যেতে পারে। ওকে, তাহলে বাংলা ইংলিশের প্রিপারেশনটা হলো। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে ইন্টারভিউ কল যখন পেলে, তুমি তো 2017-তে ইন্টারভিউ দিয়েছো, কিন্তু সে বছর তো ফাইনাল লিস্টে তোমার নাম আসেনি। আহ, এবছর তুমি ইন্টারভিউ দিয়েছো, ইন্টারভিউর আগে তুমি আলাদা করে কি প্রিপারেশন নিয়েছো? ইন্টারভিউর আগে আলাদা প্রিপারেশন বলতে আমি প্রথম মানে রেজাল্ট বেরিয়েই আমি স্যার আপনাকে ফোন করেছিলাম। তা আপনি বলেছিলেন যে মানে ইংলিশ যেহেতু একটা না, আমার যেহেতু মানে স্পোকেন ইংলিশে একটা সমস্যা ছিল, সমস্যা বলতে ভীতি ছিল আর কি। মানে টুকটাক আমার হাজবেন্ডের সঙ্গে আগে থেকেই করতাম, তাই কিছুটা হলো ইয়ে ছিল, কিন্তু তোমার একটা ভীতি কাজ করছো। তা আপনি আমাকে বলেছিলেন যে তুমি স্পোকেন মানে চেষ্টা করো, তাই বলে কোনো স্পোকেন টিচারের কাছে যেতে হবে না, কিন্তু নিজে নিজেই আয়নার সামনে বসে চেষ্টা করো। আর তার সঙ্গে আমি কিছু মানে মেডিজি এরকম এসআই স্যার এদের কাছ থেকে কিছু গাইডেন্স পেয়েছি। হুম, আচ্ছা, মানে তাদের কাছে মক দিয়েছিলে তাই তো? হ্যাঁ। মক ইন্টারভিউ দিয়েছিলে, ওকে, ভেরি গুড। ইন্টারভিউ তোমার কিভাবে হয়েছিল, মানে ইংরেজিতে না বাংলায় হয়েছিল, না মিলিমিশে হয়েছিল? স্যার আমি ঢুকে প্রথমে ম্যাম তো ভাবলেন যে আমি হয়তো আমার নামটা ছেলেদের মতো মানে অনেক ছেলের তুমিও স্পেলিং ভেবেছো? মিন। হ্যাঁ, তা আচ্ছা, বলছে আমি তো ভেবেছিলাম কোনো ছেলে হবে।
তা ঢুকেই আমাকে দেখে বললো, আচ্ছা তুমি তাহলে, মানে মনে হলো যেন অনেক চেনা, এরকম একটা ব্যাপার। তা ঢুকে ম্যাম বসতে বললেন, আমার গলার ভয়েস শুনে ম্যাম বললেন, তুমি যখন এখানে আসতে চাইছো দেখেছো আমার গলার ভয়েসটা এরকম, আমার গলার ভয়েসটা করবে। তো প্রথম থেকেই জাস্ট ফ্র্যাঙ্কলি হয়ে গেছিলাম। তো ম্যাম বললেন, তুমি ম্যারিড? হ্যাঁ। বললো যে চাইল্ড আছে? আমি বললাম হ্যাঁ। তো এগুলো সব শুনলো, তারপরে কিছু কমন কোয়েশ্চেন যেগুলো এমএমআই এগুলো আর কি করছিল, মানে যেগুলো সবাইকেই দেখলাম করছিল আর কি, এমএমআই বোধহয় সবাইকেই জিজ্ঞেস করেছে, এবার কাউকে বাদ সবাইকেই রাখেনি। করেছে। হ্যাঁ, এইগুলো করেছিল। আর ম্যামের একটা কোয়েশ্চেন আমি পাইনি, সেটা 106 অ্যামেন্ডমেন্ট, তখন আমার মাথায় আসছিল না, তো আমি বলিনি। আর হিস্ট্রি থেকে যে সমস্ত কোয়েশ্চেন করেছে মোরালেস পেরেছি, কিছু পারিনি। আর কয়েকটা কোয়েশ্চেন ধরেছিল যেগুলো অ্যান্সার শুনে তারা ভীষণ প্লিজ ছিলেন। তারা বলছেন, বাহ এটা তো খুব ভালো বলেছো। এগুলো আমার একটু ভালোই লেগেছিল, মানে ওইখানে আর কিছু পারিনি, তখন নিজের কাছে একটু ইয়ে লাগছিল। ওভারঅল কর্ডিয়াল ছিল বোর্ড। একদম ভীষণ ভালো ছিল। আর তোমার আমার কতক্ষণে? মানে যে হ্যাঁ বলো। 10 থেকে 12 মিনিট হয়েছে আমার। আচ্ছা, হ্যাঁ বলো কি বলছিলে। আর আমাকে মানে যেহেতু হবিটা কি জিজ্ঞাসা করেছিল, তাই আমি বললাম আমার রান্না করে খাওয়াতে ভালো লাগে। তো এটা শুনে বলছে, বাহ আচ্ছা, আজকালকার দিনে এটা, এটা শুনে খুব একটা প্লিজ ছিলেন। এটা দারুণ ইউনিক বলেছো। বই পড়া, গার্ডেনিং, গান শোনা ইত্যাদি সব, এগুলোর বাইরে গিয়ে রান্না করে খাওয়াতে ভালো লাগে। দারুণ ব্যাপার এটা। আচ্ছা, তুমি তুমি কি বললে জানো, ইংরেজিতে হয়েছিল না বাংলায় হয়েছিল না মিলেমিশে হয়েছিল? না মানে বললে প্রথমে ঢুকে আমার বাংলায়, মানে প্রথমে বাংলায় যেহেতু ম্যাম করছিলেন, তো আমি বাংলায় হুম, অ্যান্সার দিতে যাচ্ছিলাম আর কি। তা স্যার পাশের থেকে, স্যার যেহেতু 3 জন ছিলেন বোর্ডে, 2জন স্যার বললেন, তুমি প্রথমে ইংলিশে ট্রাই করো, যদি না পার তাহলে তুমি বাংলায় করো। তা আমি আর পরে ইংলিশেই কন্টিনিউ করেছিলাম, আর বাংলায় আমি আর করিনি। সেটা বোধহয় আমার একটু পজিটিভই হয়েছিল ব্যাপারটা। আচ্ছা। আর এইখানে একটা জিনিস না আমার দারুণ লাগলো, যে তুমি স্পোকেন ইংলিশের যে এটা করেছো, প্রিপারেশনটা করেছো নিজে নিজে, সেইটা হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে প্রিপারেশন করেছো। মানে মানে কাউকে তো কাউকে তো একটা প্রয়োজন হয়। যেমন আমি লোকজনকে বলি, ধরো যারা ধরো ইন্টারভিউ দিতে গেছে, তারা সিঙ্গেল, সিঙ্গেল হতে পারে বা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও থাকতে পারে। তাকে ফোন করে যদি বলে যে তুই আমার সাথে বা তুমি আমার সাথে ইংরেজিতে তোমার সাথে একটু স্পোকেন ইংলিশ আমি তৈরি করব, সামনে আমার ইন্টারভিউ আছে, তো সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে ব্রেকআপ অনিবার্য। তো তাদেরকে তাদেরকে সেই জন্য বলি যে, দেখ বাবা একটা জিনিস করতে পারিস, ওই এখন বিভিন্ন অ্যাপ ট্যাপ রয়েছে যেখানে তাদের সাথে কনভারসেশন করা যায়, যদি কিছুই না করা যায় ইংরেজিতে, আয়নার সামনে তো হলো, আয়নার সামনেও যদি না হয়, তাহলে একটা কোনো কাস্টমার কেয়ারে ফোন করে ইংরেজিটা চুজ করে তাদের সঙ্গে ইংরেজিটা ভুলভাল বকতে থাকা, মানে কন্টিনিউয়াসলি কথা বলতে থাকা। কথা বলি কি হবে, ফ্লোটা যাতে করে তৈরি হয়, ভয়টা কাটে। তুমি যেমন বললে যে মানে আহ, মানে পারবে না তাহলে, তুমি জানো যে পারবে, কিন্তু একটা ভীতি কাজ করতো, পারবো কিনা এই জিনিসটা তুমি নিশ্চিত ছিলে না, একটা ভীতি কাজ করতো। সবার ক্ষেত্রেই সেটা হয়, আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি বা যারা শহর গ্রাম নির্বিশেষে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, সবার ক্ষেত্রে এই ভীতিটা কাজ করে। আহ, প্রথম প্রথম মানে একবার ওই সেটা ওই বাঁধটা ভেঙে দেওয়ার মতো, ওই ভয়ের যে বাঁধটা সেটা একবার ভেঙে গেলে তারপরে এই ভয়টা কোনোভাবে কাজ করে না। যেমন ধরো তুমি ইংরেজিতে ভয় মানে এটা যে তুমি কতবার আউড়েছো তার কোথায় ঠিক নেই, কিন্তু তুমি সেই ইংরেজিতে ডাব্লিউবিসিএস এই গ্রুপের তুমি ইন্টারভিউ দিয়ে এসেছো গোটাটা ইংরেজিতে। তাহলে জাস্ট ভাবো যে ওই ভয় থেকে শুরু করো তুমি একটা ডাব্লিউবিসিএস এই গ্রুপে ইন্টারভিউ, বাঘা বাঘা অফিসারদের সামনে বসে এবং ইন্টারভিউয়ারদের সামনে বসে, পিএসসি চেয়ারম্যানের সামনে, চেয়ারম্যান ম্যাডামের সামনে বসে তুমি গোটাটা ইন্টারভিউ মানে গোটা ইন্টারভিউটি ইংরেজিতে দিয়ে এসছো। যারা ভিডিওটা দেখছে, আমি যেহেতু মানে প্রথমেই বললাম যে এটা শুধুমাত্র ওই কি পড়েছে না পড়েছে সেই সমস্ত বিষয়গুলো না, তার সঙ্গে আরো কিছু জিনিসপত্র এক্সট্রা যাতে করে কিছু শিক্ষণীয় বিষয় থাকে। তো এইটা একটা কিন্তু শিক্ষণীয় বিষয় সবার কাছে। যে আমি অনেকের কাছে শুনি যে স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হব, এখানে ভর্তি হব, ওখানে শিখবো। আমি বারবার এটা বলি যে কোনো প্রয়োজন নেই এগুলোর, নিজে নিজে প্রিপারেশন করো। মানে সেলফ প্রিপারেশনের থেকে ভালো কিছু হয় না। আর যদি সুপ্রিয়া যেরকম বললো, তো তোমাদের যদি এরকম কেউ থাকে তো খুব ভাগ্য ভালো, আর যদি না থাকে তাহলে যেগুলো যেগুলো বললাম সেই সেইভাবে করতে পারো। আর বাংলা ইংরেজির ক্ষেত্রে মানে বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে অনেক একটা ভয় থাকে, আর তুমি সেই ভয়টা কাটিয়ে ওঠার যে পন্থাটা বললে যে রেগুলারলি নিউজ পেপার পড়া, অভ্যাসের মধ্যে থাকা, চর্চার মধ্যে থাকা, এবং নিউজ পেপার থেকে নিয়মিত লিখে রাখা, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এক জায়গায় নোট করে রাখা। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো মোটামুটি ডিসকাস করলাম।
পিটির এক্সপিরিয়েন্সটা ডিসকাস করলাম। আচ্ছা, তোমার কাছে একটা জিনিস একটুখানি জানতে চাই, যে তুমি এখনো পর্যন্ত ডাব্লিউবিসিএস মেন্স তো তুমি 7 বার দিয়েছো, এর বাইরে ফেলিওর গুলো আমাকে বলো, কোন কোন পরীক্ষা দিয়েছো যে পরীক্ষাগুলো তোমার ফাইনাল সিলেকশন হয়নি। আমি কেন এটা শোনাতে চাইছি বলি, সবাই সাকসেস স্টোরিজ বলে যে আমি এখানে সাকসেস পেয়েছি, ওখানে সাকসেস পেয়েছি, কিন্তু ফেইলিওরের গল্পগুলো কেউ বলে না। ইভেন রেজাল্ট বেরোনোর পরে যারা পিটি দিয়েছিল, আমি বেশ কয়েকজন আশা করেছিলাম, তো তাদের হয়নি, দুর্ভাগ্যবশত হয়নি। তো দু একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদেরকে কিন্তু কেউ খোঁজ খবর নেয়নি, মানে ইভেন তাদের বন্ধুরা পর্যন্ত যাদের সাথে একসাথে মেন্স দিয়েছে, পিটি দিয়েছে, সেই বন্ধুরা পর্যন্ত কিন্তু খোঁজ খবর নেয়নি, যেহেতু তাদের নামটা ফাইনাল লিস্টে আসেনি। তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে যে একবার ফেল করছে তার পাশে থাকাটা, মানে তুমি এতবার করেছো তারপরেও তুমি মানে আলোর মুখ দেখতে এতটা দেরি হয়েছে, তার সত্ত্বেও তোমার পরিবার, তোমার হাজব্যান্ড, সবাই, গোটা ফ্যামিলি তোমার সঙ্গে ছিল। তো সেই জন্য এটা একটুখানি বলো যে ফেইলিওরের গল্পগুলো একটু বলো, সাকসেস তো হলো। ফেইলিওর বলতে স্যার আমি যখন 2016 থেকে শুরু করি, আমি তখন মানে প্রথম দিকে যা এক্সাম পেতাম মোটামুটি দেওয়ার চেষ্টা করতাম। মেইনলি আমি ডাব্লিউবিসিএস পড়তাম, ওইগুলো পড়তাম না, শুধু ভয় কাটানোর জন্য চলে যেতাম এক্সামটা দিয়ে আসতে। তারপরে যে আরেকটা ইয়ে ছিল যে আমার শ্বশুর বাড়ি থেকে একটা কথা শুনতে পেয়েছিলাম যে এতবার এক্সাম দেয় কিছুই হয় না, তারপর থেকে এক্সামটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা এটা আচ্ছা। শোনার পরে এটা শুনে আমার খুব খারাপ লাগছিল যে ওই বলে, জিজ্ঞাসা করলেই কিরকম হয়েছে, মোটামুটি হয়েছে সবাইকে বলে সারা জীবন শুনেই এলাম, এরকম অনেক কথা শুনতাম। তারপর থেকে এক্সাম দেয় বন্ধ করে দিয়েছি, আর এক্সাম দিতাম না। তারপরে আমি দিয়েছিলাম হচ্ছে রেলের গ্রুপ ডি, সেটাতে তো আমি দৌড়াতে তো পারছিলাম না বললে, বলে হ্যাঁ। যাইনি। হ্যাঁ, তারপরে ক্লার্কশিপের ওটাতে হয়নি ফাইনালে গিয়ে। আর 2019। তারপর আইসিডিএস সুপারভাইজারে আমার কিন্তু মেন্সে গিয়ে হয়নি, এটা আমি জানি না কেন হয়নি, মানে আমি আশা করেছিলাম যে আমার সুপারভাইজারটা হবে, কিন্তু হয়নি। আচ্ছা, মানে আর মেন্সটাই ওটা মানে পাস হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মেন্সটাই পাস তারপর? হয়। আর তারপরে এক্সাম বলতে আমি তারপরে আর এইভাবে আর এক্সাম দেওয়া হয়নি। তারপর তো আর ডাব্লিউবিসিএস। তারপরে WBCS, আর এইবার দিয়েছিলাম ওই মিসলেনিয়াস আর মিসলিনিয়াস ক্লার্কশিপের ক্লার্কশিপ, এনটিপিসি প্রিলিমস। দিয়েছিল, প্রিলিমস গুলো সব দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। এবার আমাকে একটুখানি বলো, তুমি তো তোমার মানে ছোটবেলাকার, মানে তুমি যেখানে বড় হয়ে উঠেছো আর কি, যে বাড়িটা তোমার প্রথমে দেখেছো, তুমি তো ওখানেই বড় হয়েছো। ওখানে বড় হয়েছে বলতে আমার কালকে পর্যন্ত ওখানেই ছিলাম, মানে ওটাই আমার কাছে সমস্ত কিছু। ওকে। এইখানে না অনেকে আহ, বিভিন্ন জায়গায় যেটা দেখা যায়, যে বাড়ি অন্য একটা রয়েছে কিন্তু দেখানো হচ্ছে অন্য একটা, এরকম বিভিন্ন রকমের ব্যাপার ট্যাপার রয়েছে। তো সেটা আহ, সেরকম করে আমি সুপ্রিয়ার নিজেকে ইয়ে করার কোনো সুপ্রিয়ার ক্ষেত্রে ওটাই বলছি, মানে সুপ্রিয়ার ক্ষেত্রে এটা আমি নিশ্চিত করতে পারি যে ওটাই সুপ্রিয়ার বাড়ি, এবং সুপ্রিয়া ওখানেই বড় হয়েছে। শুধু বড় হওয়া না, ও যেটা বললো যে কালকে পর্যন্ত ওখানেই ছিল, এবং ওই ঘরের মধ্যে, যে ঘরে তুমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছো, এটা কিন্তু বেশ একটা ভালো জিনিস। তুমি মানে ছোটবেলা থেকে যে ঘরে পড়াশোনা করেছো, তোমার নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। তুমি তোমার প্রথম সিলেকশন ডাব্লিউবিসিএস গ্রুপ এ গেজেটেড অফিসারের সিলেকশন, এবং এই এত বড় একটা সিলেকশন, এত বড় একটা নিউজটা তুমি ওই ঘরে বসেই পেয়েছো। এটা কিন্তু বেশ সুন্দর সুন্দর একটা জিনিস। আচ্ছা, তো ওখানকার তো আর গল্প তার চেয়ে বললে, বড় হ্যাঁ কথা, বলো। ওই ওই মানে ঘরটায় যখন মানে বিশেষ করে গরমের দিনে মানে স্বাভাবিক লোক ঢুকে কেউ থাকতে পারে না, যেই ঢুকে বলে তুই এই গ্রিন হাউসের মধ্যে বসে আছিস কি করে, এরকম একটা ব্যাপার। তো আমি ওখান আচ্ছা, থেকেই থাকা আর কি। ইভেন আমার মেয়েকেও কষ্ট দিয়েছি, ওখানেই রেখেছি। মানে মা অ্যাকচুয়ালি আমার যেটা শ্বশুর বাড়িতে কিন্তু মানে এতটা খারাপ তা নয়, কিন্তু তবু আমার জন্য ওকে ওখানে থাকতে হয়েছে, এই কষ্টটাও আচ্ছা, পেয়েছে। আচ্ছা, মা যেটা পেয়েছে মেয়েও একটুখানি এক্সপিরিয়েন্স করে নিল ছোটবেলায়। আচ্ছা, আহ, তোমার তোমার হাজব্যান্ডের কথা তো বললে, মানে হাজব্যান্ড বা পারিপার্শ্বিক, তারা কিভাবে হেল্প করেছেন, শ্বশুর বাড়ির লোকজন? আহ, তোমার, আমি এই কারণে জানতে চাইছি যে রুটিন কি সকালবেলা থেকে, তোমাকে তো ঘরের কাজকর্ম করা টরা সেই সব করে টোরে পড়াশোনা, মেয়ে সামলে পড়াশোনা করতে হয়। যখন মেয়ে যখন হয়নি, বা তারপর যখন মেয়ে হয়েছে, তোমাকে আমি যখন ইন্টারভিউটার জন্য বলেছিলাম, তখন প্রথমেই বলেছিলাম যে মেয়েরা জানতে চাইবে তোমার থেকে। আমি কাউকে কিচ্ছু বলিনি কিন্তু, যে সুপ্রিয়া পেয়েছে বা এটসেট্রা, কে 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 পেয়েছে আমার কাছ থেকে, কি পেয়েছে, সো কাউকে আমি কিচ্ছু বলিনি।
প্রথম কেউ একজন বোধহয় তোমার নামটা দেখে আমাকে মেসেজ করে যে এই সুপ্রিয়া দি আমাদের সেই ব্যাচে ছিল, সেই সুপ্রিয়া দি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ সেই সুপ্রিয়া দি। তো তারপর বিশেষ করে মেয়েদের মধ্যে এটা ভীষণভাবে একটা চাউর হয়ে যায়। আহ, ওরা বলতে শুরু করে যে সুপ্রিয়াদের ইন্টারভিউটা চাই, এবং বিশেষ করে এটা জানতে চাই যে ঘরের কাজকর্ম সামলে পড়াশোনাটা কিভাবে করতো। তো তুমি তো তোমার রুটিনটা বলো সকাল থেকে, যে আমার কিভাবে তুমি কাজকর্ম রুটিন পড়াশোনা বলতে কিভাবে সামলে। রুটিন বলতে স্যার আমি অ্যাকচুয়ালি মানে বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি যখন থাকতাম, মানে আমি ডেডিকেটলি শ্বশুরবাড়িকেই দিতাম, কারণ আমি তখন পড়াশোনা ভীষণ কম করতাম। কারণ আমি জানি বাপের বাড়িতে আমি অনেকটা সময় কাটাই, তাই শ্বশুরবাড়ি যেটুকু টাইম থাকতাম আমি সংসারের কাজ বেশি বেশি করে করতাম। মানে তারা যেন এইটুকু না ভাবে যে মানে এরকম কথা শুনতে পেয়েছি আমি পড়াশোনাটা মানে জাস্ট লোক দেখানো করি, এতে মানে সংসার না করতে হয় বা ফাঁকি দিতে হয়, এরকম একটা ব্যাপার অনেক শুনেছি। হ্যাঁ, অনেক শুনতে পাই, মানে এই জাস্ট এই কয়দিন আগে হয়তো বন্ধ হয়েছে, কিছুদিন আগেও স্যার মানে সত্যি কথা বলতে 2023-এর মেন্স দেওয়ার পরে আমি শ্বশুরবাড়ি এসে প্রথম যে কথাটা শুনতে পাই, মেয়ে হয়েছে তোমার, সুতরাং তোমাকে এবার কিছু একটা করতে তো হবে মেয়ের জন্য। তুমি, আমি যেহেতু মেশিনের কাজটা পারি সেলাইয়ের, এবার তাহলে মেশিনের কাজটা করো। এটা আমার সত্যি মানে আমিও চাই প্রত্যেকটা মেয়ে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হোক, কোনো কাজই ছোট নয়, কিন্তু এতদিনের লড়াইয়ের পরে এই কথাটা শোনাটা আমার কাছে সত্যি খারাপ লেগেছিল। আমি ওকে বলতাম আমার যদি না হয় আমি মেশিনের কাজ করে হলেও আমি কখনো ইকোনমিক্যালি কারোর উপর ডিপেন্ড থাকতে চাই না, আমার বাবা মাকে তো আমাকে দেখতে হবে। এটা মানে নিজে বলতাম, কিন্তু অন্যের কাছ থেকে শোনাটা আমার ভীষণ কষ্ট লেগেছিল। তখন ভাবতাম যে যদি সত্যি কিছু না হয় আমাকে শেষ পর্যন্ত হয়তো সেটাই করতে হবে। এটাও একটা ভেবেছিলাম, কিন্তু আমি সত্যি সব মেয়েকে একটা কথাই বলবো, মানে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট আগে হও, মানে বিয়ের আগে তুমি হও। হাজবেন্ড সাপোর্ট করুক ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু সাপোর্ট করার মানে সেইভাবে হয়তো করে না, মানে সব পরিবারে করে না। তো সেই জন্য বলছি হাজবেন্ড হয়তো করবে কিন্তু সবাই সেটা মেনে নেয় না। তাই সবাইকে আগে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হও, তারপরে অন্য। আর রুটিন বলতে আমি যখন শ্বশুরবাড়ি থাকতাম স্যার আমি টোটালি শ্বশুরবাড়ির কাজই করতাম। আর যখন বাপের বাড়ি থাকতাম তখন আমার মা বাবা আমাকে এতটাই হেল্প করেছে, মানে আমার মা পারলে পরীক্ষার আগে আমাকে খাইয়ে দেয়। মানে প্রথম ছোটবেলা থেকে আমাকে ভীষণ আদর আদর করে মানুষ করা। এইটুকু আমি হয়তো গরিবের মেয়ে হতে পারি, কিন্তু আমি ভীষণ যত্নে মানুষ হয়েছি। তুমি সিঙ্গেল চাইল্ড? না, ভাই আছে কিন্তু বেশি ভালো আমাকেই বাসে। ভাই- মানে ভাইকেও বাসে কিন্তু ভাই ভীষণ দুষ্টু। আচ্ছা, ভাই কত বড়? ভাই কলেজে কমপ্লিট করেছে, মানে ভাইও মোটামুটি ভালোই বড়, কিন্তু পড়াশোনা সেভাবে করতে চায় না, ওই জন্য। আর আমার প্রতি তাদের একটা বিশ্বাস ছিল যে মেয়ে কিছু একটা করবে, সেই জন্যই হয়তো আমার প্রতি তারা এতটাই ভালোবাসে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছি। তুমি মানে তোমাদের বাড়িতে তুমি কি ফার্স্ট জেনারেশন লার্নার, না বাবা মা পড়াশোনা করেছেন? আমি প্রথম। তুমি ফার্স্ট জেনারেশন লার্নার। হ্যাঁ। আচ্ছা। এই এই ক্ষেত্রে না অনেক জায়গায় যেটা দেখা যায় যে বাবা মা মেয়ে একটু বড় হলে সঙ্গে সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া, আর পড়াশোনা করতে হবে না, মাধ্যমিক পাস করার পর বা উচ্চ মাধ্যমিক পাস করার পর যার পড়াশোনা করে কি হবে, এবার একটা সম্বন্ধ এটা দেখতে হবে স্যার বা এই আমাদের করতে হবে। ওখানকার একটা মানে ওখানকার আমাদের একটা রিচুয়াল মানে বলাই চলে, মানে ওখানে সবাই তাই করে। মেয়ে হয়েছে অত পড়াশোনা করে লাভ নেই, বিয়ে দিয়ে দাও, মানে ওখানে সত্যি কথা বলতে নাবালিকা বিবাহ ভীষণ ভাবেই হয়। আর আমি যখন একটু পড়াশোনা করে, তবে কিছু লোক আছে যারা আমার কথা শুনেছে, সত্যি সত্যি নাবালিকা বিবাহ তারা দেয়নি, মেয়েকে অন্তত 18 বছর রেখেছে। কিছু কাকিমা আছে যারা আমার প্রতি মানে আমার পড়াশোনার জন্যই হয়তো তারা আমার প্রতি বিশ্বাসটা রেখে তারা আমার কথা শুনেছে, এটা আমার সত্যি খুব ভালো লেগেছিল শুনে। তারাও কেউ কিছু কিছু লোক সত্যি ভালোবাসতো আমার কথা শুনতে। এটা শুনে খুব ভালো লাগলো যে মানে শুধু শুধু নিজের ক্ষেত্রে নয়, তুমি আশেপাশের যারা মানুষজন, একটা জিনিস জানো তো মানে আমি একটুখানি ইমোশনাল হয়ে কথাটা বলছি। যে অনেক সময় বলা হয় যে তো অনেক রকম স্ট্রাগল থাকে। ফিনান্সিয়াল স্ট্রাগলটা এমন একটা স্ট্রাগল না, আহ, যেটা থেকে বোধ হয় মানে অন্যান্য অনেক রকম স্ট্রাগল থেকে চাইলে উত্তরণের পথ হয়তো খুব সহজে খুঁজে পাওয়া যেতে পারে, কিন্তু ফিনান্সিয়াল স্ট্রাগল থেকে, বিশেষ করে মানুষ যখন ছোট থাকে, ছোটবেলা থেকে যখন পড়াশোনা করে, এই স্ট্রাগল থেকে উত্তরণের পথ খুব একটা পাওয়া যায় না। এবং একমাত্র অস্ত্র বোধহয় পড়াশোনা। আর একদম। আর কোনোভাবে এটাকে ওভারকাম করা সম্ভব নয়। এটা একদম। আমি জানি না তোমাদের ক্লাসে বা অন্য কোথাও কখনো বলেছি কিনা, এটা একটা একটা চেনের মতো, যে পর পর জেনারেশন ওয়াইজ এই পভার্টি 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 চলছে চলছে চলছে, যেই একটা জেনারেশন পড়াশোনা করলো, এই চেন অফ পভার্টিটাকে যেই ব্রেক করলো, তারপরের জেনারেশন গুলোকে কিন্তু জেনারেলি আর সেটা ভোগ করতে হয় না।
একদম তো স্যার। এটা খুব একটা ভালো জিনিস যে তুমি তুমি শুধুমাত্র তোমার ফ্যামিলির ক্ষেত্রে সেই টর্চ বিয়ারারটা নও, মানে শুধু ফ্যামিলির ক্ষেত্রে সেটা নয়, তার সঙ্গে সঙ্গে তোমার আত্মীয় স্বজন বা পাড়াপড়শি যারা, তাদের মধ্যে তুমি যে এই একটা একটা ভালো চেতনা, যেটা সেটার বোধটা যে তুমি তৈরি করতে পেরেছো, মানে এটার জন্য হ্যাটস অফ। এরকম একটা জায়গায় যেখানে বলছো যে পড়াশোনা করাটাই যেখানে স্ট্রাগল, মানে ফিনান্সিয়াল স্ট্রাগল তুমি দূরে রাখলাম, সেগুলো তো আলাদা জিনিস। হয়তো হয়তো তোমার প্রচুর সেখানে অর্থ থাকতে পারে, প্রতিপত্তি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আলটিমেটলি পরিবেশটা ম্যাটার করে। তো তুমি সেইটার মধ্যে থেকে হচ্ছে তুমি বাবা মায়ের, এবং তোমার বাবা মা বলছো যে বাবা মা বেশি দূর পড়াশোনা করেনি, তুমি ফার্স্ট জেনারেশন লার্নার, তারপরেও যে মানে এই যে বাবা পড়াশোনা মা। করে বলতে মা বাবা, বাবা কিছুটা মানে ক্লাস 3 বা 4 এরকম পড়েছেন, মা অ্যাকচুয়ালি একদমই জানেন না, আচ্ছা, নিরক্ষর আর কি। তা সত্ত্বেও তারা এই যে তুমি পড়াশোনা করছো, তুমি এগোচ্ছ, মানে এটাই তারা আনকন্ডিশনালি সাপোর্ট করেছেন, এইটা কিন্তু যতই বাবা মা হোক সব জায়গাটা পাওয়া যায় না, এটা করে দেখতে পাওয়া যায় না ইভেন আমি। স্যার বিয়ের পরেও আমাকে সাপোর্ট করে গেছে, এটা কিন্তু সত্যিই হয় না। মানে বিয়ের পরে অ্যাকচুয়ালি মানে আমাদের সংসারে যদি বলেন স্যার, অভাবটা একটা মানে নিত্য নৈমিত্তিক ব্যাপার, মানে বাবা কাজ করতে না পারার পরে সেটা আরো বেড়ে গেছে। আমার হাজবেন্ড যদিও আমাদেরকে হেল্প করতো, মানে আমাকে নয়, আমাদের আমাদের ফ্যামিলিকে হেল্প করতো, কিন্তু তবুও মানে সেই টেনে নিয়ে সবার মানে সবার সংসার তো সবভাবে টানা সম্ভব নয়। মানে আমার হাজবেন্ড তো আর সেরকম কিছু মানে খুব বড় কিছু করেন না, মানে যাই হোক মোটামুটি করেন, যাই হোক। কিন্তু মানে সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাবা মা কখনো মানে এটা ভাবতো না যে আমার মেয়ে বার্ডেন, বিয়ে হয়ে গেছে তারপরেও আমাদের ঘাড়ে এসে খাচ্ছে, মানে যেটা আমাদের ওখানে একটা ইয়ে আছে যে মেয়েকে রাখা যাবে না, বিয়ের পরে মেয়ে রাখার কি আছে। কিন্তু আমার বাবা মা সত্যি আলাদা। জানি না ভিডিওটা কোনো বাবা মা দেখছেন কিনা, যদি কেউ দেখেন হয়তো দেখছেন। আমি যখন ইউটিউবে স্ট্যাটিস্টিক্স দেখি, সেখানে দেখি যে এই বয়সী মানুষজন, 40-এর ওপরে মানুষজন, তারাও ভিডিও দেখেন। যদি কেউ দেখে থাকেন, বা যারা ভিডিও দেখছো, তোমরা যারা অ্যাসপিরেন্ট, যারা ভিডিও দেখছো, তারাও পারলে একটুখানি অন্তত এই অংশগুলো, সুপ্রিয়ার এই অংশগুলো, আমি ভিডিও রিচ বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য বলছি না, আমি সুপ্রিয়ার এই কথাগুলো, এই অংশগুলো আমি বলছি একটুখানি দেখিও বাবা মাকে। এবং পারলে আশেপাশের মানুষজনকে একটু দেখিও জিনিসগুলো। মানে আমি আমি সিরিয়াসলি বলছি, আমি 1.5 বছর পরে ইন্টারভিউটা করছি, এবং মানে উম, আমি হয়তো বলে প্রকাশ করতে পারবো না, কিন্তু আমি খুব খুব হ্যাপি এটা করে। আমি যে কথাগুলো তোমার কাছ থেকে শুনলাম, আমি প্রথমে ইন্টারভিউ শুরুর সময় ভাবছিলাম যে সুপ্রিয়া যখন কথা বলে তখন মানে এত আস্তে কথা বলে, এত পোলাইটলি কথা বলে, প্রতিটা শব্দের পিছনে একবার করে স্যার যোগ করে দেয়। ও ইন্টারভিউতে কতটা কথা বলবে, ওকে দিয়ে কতটা বলানো যাবে, আমি সেটা নিয়ে একটু ধন্দে ছিলাম। যাই হোক, ভাল লাগলো যে তুমি খুব সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করলে। দেরি হচ্ছে না তো? আর দশ না মিনিট স্যার, নেব। মেয়ে এতক্ষণ ঘুমিয়ে গেছে, চাপ নেই। মেয়েকে হাজব্যান্ডের, আচ্ছা বলে দিও, মেয়েকে হাজব্যান্ডের কাছে আর শাশুড়ি মায়ের কাছে রেখে ইন্টারভিউটা করতে বসেছে, ঘর বন্ধ করে। আচ্ছা, আহ, যখন মানে মেয়ের সামনে পড়াশোনা করতে, মেয়ে বই খাতা নিয়ে মানে তার লেভেলের পড়াশোনা করার চেষ্টা করতো না? স্যার প্রচুর বই ছিঁড়ে দিয়েছে, মানে এখনই আমার অনেক বই গেছে ছিঁড়ে, যে নতুন নতুন বই ছিঁড়ে ফেলেছে, আমার কিছু করার নেই। ওকে। আচ্ছা, একটা কথা বলো, যে এই যে তুমি ছোটবেলা থেকে এগুলো দেখেছো, এই স্ট্রাগল গুলো দেখেছো, বড় হয়েও স্ট্রাগল দেখেছো বিভিন্ন রকম ভাবে, মানুষের চারদিকের কথা, তো এইগুলো তো এগুলো তো সবার জীবনে থাকে। যে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে, বিশেষত একটা বয়স পেরোনোর পরে, তারপরে সবার কাছে এটা শোনা যায় যে এতদিন তো হলো, এবার তো অন্য কিছু একটা চেষ্টা কর, আর কতদিন। মানে ইভেন এমন হয় এটা যে তো আমার ছেলেমেয়েরা। প্রতিদিনের রুটিন প্রায় বলা চলে, মানে যার সঙ্গেই কোনো কারণে দেখা হতো প্রতিদিন এরকম একটা কথা শুনতেই। সেইটাই যে হুম, আমি হাজবেন্ডকে বলতাম, বলছে তুমি এসব কথা কান দেবে না। আমি শুধু মানে আমার হাজবেন্ডের কাছ থেকে শুধু ফিনান্সিয়ালি নয়, মেন্টালি ভীষণ ভাবে সাপোর্ট পেয়েছি। মানে 21-এ আমি ভীষণ ভাবে ভাবছিলাম আমার হয়েই যাবে, একটা ছিল ইচ্ছা। তখন না হওয়ার পরে আমি এতটা ভেঙে পড়েছিলাম। তখন শুধু আমার হাজবেন্ডই একমাত্র আমাকে সাপোর্ট করেছিল। আমি অ্যাকচুয়ালি বাবা মাকে সেভাবে বলতাম না, কারণ বাবা মা অতটা বোঝেন না। এবার বাবা মাকে আমি কষ্ট দিতেও চাইতাম না যে এই বিষয়গুলো বলে কষ্ট দেবো। শুধু হাজবেন্ডই ভালো বোঝে, তাকেই বলতাম। আর সে সত্যি আমাকে মানে ভীষণ ভাবে মেন্টালি সাপোর্ট করে। আচ্ছা, এতবার মানে হাজব্যান্ডের প্রসঙ্গ হলো, হাজব্যান্ডের নামটা সবাইকে একটু বলো। দীনবন্ধু জোয়ারদার। ওকে। তোমার শ্বশুরবাড়ি কোথায়, কাছাকাছি বাতকুল্লার? হ্যাঁ, হ্যাঁ, বাট আমাদের বাড়ি কাছাকাছি। থেকে 7-8 মিনিট। ওকে, ঠিক আছে।
আচ্ছা, মানে যেটা তখন জিজ্ঞাসা করছিলাম যে ইভেন মানুষজনের ক্ষেত্রে যেটা হয় যে কোনো সামাজিক অনুষ্ঠান বা কোথাও সেখানে যাওয়া বন্ধ করে দেয় একটা সময় পর সবাই। যে সবার ওই একই প্রশ্ন, কেমন আছিস লোকে আগে জিজ্ঞাসা করে না, প্রথমে জিজ্ঞাসা কি করছিস, তখন যে বলে পড়াশোনা, এখনো পড়াশোনা করছিস, এরকম একটা বাঁকা চোখ। তুমি তাদের জন্য কি বলবে, মানে তাদের এটা কিভাবে হ্যান্ডেল করা উচিত জিনিসটাকে? হ্যান্ডেল করা বলতে আমি নিজেই একটু মানে ঘরকুনো বলতে পারেন তো, এসব দিক থেকে মানে ভয়ে আমি ঘর থেকেই বেরোতাম না। সত্যি আচ্ছা। সত্যি মানে এত কথা শুনতাম যে আর ঘর থেকে বেরোতাম না। মানে প্রথম থেকে আমি ঘর থেকে সেভাবে বেরোই না, তারপরে যখন কিছু হয়তো বেরোতাম, সবার কাছে এই একই কথা শুনতে ভালো লাগতো, ঘরেই থাকতাম। আচ্ছা, একটা সময়ের পর তো নিশ্চয়ই মনে হচ্ছে যে এবার ছেড়ে দিয়ে আর পারছি না। এটা তো মানে সত্যি মনে হয়েছে। এটা তো স্যার যে কোনো আপনাকে ওই অ্যাসপিরেন্টের জন্য মানে। হ্যাঁ, বলো বলো। মানে এই জন্য আপনাকে সেই মানে মেসেজটা লিখেছিলাম অনেক। সেদিন সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল যে পড়াশোনাটাকে মানে করতেই পারছি না, সেই জন্য কষ্টই এত হচ্ছিল যে আপনাকে এসে মেসেজটা করেছিলাম। আমার জন্য সেই লাইফটা মানে এইমলেস মনে হচ্ছে। হুম। মানে এটা তো সবার ক্ষেত্রেই হয় যে রোজ হয়তো রাত্রিবেলা শুতে যাওয়ার সময় একবার মনে হয় যে আর পারছি না, অনেক হলো। উম, বিশেষ করে তার সঙ্গে যারা ধরো বিশেষত পিএসসির পরীক্ষার অ্যাসপিরেন্ট, তাদের ক্ষেত্রে এটা আরো বেশি করে, মানে পরীক্ষা হচ্ছে না একটা অনির্দিষ্টকালের জন্য, একটা অনির্দিষ্ট যাত্রা। মানে আমি যদি সামনে দেখতে পেতাম যে পরীক্ষা আছে, তারপরে মেইনস আছে, তারপরে রেজাল্ট আছে, তারপরে সিলেকশন আছে, চোখের সামনে কিছু দেখা যাচ্ছে না কোথাও। তো তাদের ক্ষেত্রে যারা যারা মেইনলি পিএসসি অ্যাসপিরেন্ট, আজকাল তো আর আগে যেমন হতো এক্সক্লুসিভলি পিএসসি অ্যাসপিরেন্ট, এখন বোধহয় সেই সংখ্যাটা অনেক কমে গেছে। তো যারা মেইনলি পিএসসি অ্যাসপিরেন্ট, তুমি তাদের জন্য কিছু বলো, মানে এটা এই আর দু একটা কথার মধ্যেই আমরা শেষ করবো। তাদের জন্য তুমি কিছু বলো যে আমি কিভাবে একটা কিভাবে এটা কথাই হ্যান্ডেল করা যেতে পারে। হ্যান্ডেল করা বলতে মানে সত্যি কথা বলতে বিকল্প শুধু পড়াশোনা করো ব্যাস, আমি শুধু এটাই বলবো। কারণ আমি যত মন খারাপ যা কিছু হতো বই নিয়ে বসে পড়তাম, আর কোনো কথা নেই। বই নিয়ে বসে আর যা হয়ে যাক হয়ে যাক, আমার দেখে লাভ নেই। পড়াশোনা করে নি, ওর পিএসসি একদিন না একদিন তো এক্সাম হবেই। আর কত বছর হবে না, আমার তো বয়স তো আছে, আমি দিয়ে যাবো ব্যাস। আর যদিও ভাবতাম যে ছেড়ে দেবো, কিন্তু আমার মন থেকে কখনো তো আমি ছাড়বো না, এটুকু ছিলই যে আমি কিছু পেয়েই ছাড়বো। ওকে। আচ্ছা, এখানে একটা কথা মনে পড়লো আমার, যে মকের কথাটা, মানে মেইনস বা ইত্যাদির জন্য মক দিয়েছিলে, বা হ্যাঁ স্যার, নিজে নিজে এসআই কি বাড়িতে আমি মক দাও এটসেট্রা? মক দিতে, আমি মানে হ্যাঁ নিয়মিত মক দিতে। মুখ ঠিক দেওয়াটা আছে। সত্যি খুব হেল্প করে। আর বিশেষ করে অপশনাল এর ক্ষেত্রে স্যার যদি বলি, আমার একজন হুম। মানে দাদা মানে আমার সঙ্গেই পরীক্ষা দেন, যদিও তার আলটিমেটলি এবছর ইন্টারভিউ দিয়েছে, সিলেকশন হয়নি। সে ভীষণই কষ্ট পেয়েছে, মানে তার সঙ্গেই আমি দিয়েছি। এবার পরে ফোন করেছিলাম, সে এতটাই কষ্ট পেয়েছে ফোনটাও রিসিভ করেনি। পরে যদিও দুদিন পরে আমাকে ব্যাক করেছিল। আমি তার জন্য বলবো তুমি দাদা তুমি কন্টিনিউ করো, তোমার তো হবেই, আমি এইটুকু শিওর। তার জন্য আমার এই বার্তাটা, আমি সত্যি তার জন্য ভীষণ মানে কারণ কৃতজ্ঞ বলা চলে। মানে মেন্স এর আগে সে আমাকে ফোন করে বলছে এই আমাদের কিন্তু এবার শুরু করতে হবে হিস্ট্রি অপশনালটা ভালো করে এক্সাম দেবো। এবার আমি কিন্তু পড়তাম নিয়মিত, ঠিক আছে, লিখতাম, নিজে নোট তৈরি করতাম, কিন্তু এক্সাম দেওয়ার ব্যাপারটা আমি সত্যিই করতাম না। 22-এর আগে আমি ওই দাদাটা আমাকে বলতো ঠিক আছে টাইম করে আমরা এক্সাম দেবো। এইটা আমার সত্যি অপশনালের ক্ষেত্রে ভীষণ হেল্প করেছিল। আমরা ওকে। নিয়মিত আচ্ছা, মানে এক্সাম দিতাম। আমি অনেকদিন ইন্টারভিউ করি না, তো সেই জন্য ভুলে গেছি, অপশনাল জিজ্ঞেস করতেই ভুলে গেছি। তোমার তোমার হিস্ট্রি অপশনাল ছিল, ঠিক আছে। যারা যারা হিস্ট্রি অপশনাল নেবে বা যারা হিস্ট্রি অপশনাল পড়ছে, তাদের জন্য দু একটা কথা একটু চট করে জেনে নিই, যে বইপত্র তুমি কি পড়েছো, আর কিভাবে পড়াশোনা করতে অপশনালের জন্য। অপশনালের জন্য স্যার আমি নিজে মানে সেলফ সেলফ মানে ম্যাটেরিয়াল তৈরি করা, মানে নিজেই নোট তৈরি করতাম আমি। যদিও আমি অনেক নোট কালেকশন করেছি, বাট কোনোটাই আমার কাজে লাগেনি, কোনোটাই আমি স্যাটিসফাই পাইনি। আচ্ছা। আমি প্রচুর বই টই পড়ে নিজেই নোট তৈরি করি। আর নিজের নোটটাই আমার মনে হয় সব থেকে বেশি ভালো, খুব তাড়াতাড়ি কুইকলি রিভিশন দেওয়া যায়। ওকে। যাদের হিস্ট্রি অপশনাল আছে তাদের যদি কোনো প্রয়োজন হয় এইসব ক্ষেত্রে, কেউ যদি কিছু জানে তুমি একটু তাদেরকে হেল্প করে দিও। হিস্ট্রি অপশনাল যাদের একদম। রয়েছে, আমি অপশনাল নিয়ে আর খুব একটা কথা বাড়াচ্ছি না এখানে। তবে একটা জিনিস ভালো লাগলো যে একটা যে মানে হিস্ট্রি একটা সময় তো হট ফেভারিট ছিল অ্যাসপিরেন্টদের মধ্যে, তারপরে আস্তে আস্তে জনপ্রিয়তা কমে লজির দিকে, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, সোশিওলজি, এসব দিকে অনেকে সরে যায়। তো তুমি তারপরেও যে নিজের সাবজেক্ট, নিজের গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, সেটাকে ধরে রেখেছো, মানে এই টেনাসিটিটা, এটা তোমার থেকে এই অনেকগুলো জিনিস শিখেছি, টেনাসিটিটা কিন্তু শেখার জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস যেটা
আমার খুব ভালো লাগলো এই যে যার থেকে তুমি হেল্প পেয়েছো তাকে ভুলে না যাওয়া সাফল্যের পরে তো অনেকের মাথা ঘুরে যায়। তো সাফল্যের পরেও যে তোমাকে হেল্প করেছে, যার হয়নি তার কথাটা ভুলে না যাওয়া। ইভেন আরেকটা ইন্টারভিউ করার আমার প্ল্যানিং রয়েছে, সেখানে ওই সেম গল্প, জানো তো, মানে দুই বন্ধু ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, তার মধ্যে একজনের হলো আরেকজনের হলো না। এইগুলো খুব কষ্ট দেয়, মানে নিজের সাফল্যের মাঝখানেও কোথাও গিয়ে এটা এটা ভীষণভাবে একটা একটা কষ্ট কষ্ট, এবং থাকেই। একদম, এবং যার হয়নি তার তো আরো বেশি করে। তার কষ্টটা সত্যি মানে মানে সেই জায়গায় নিজেকে দাঁড় করালে বোঝা যায়, যদি আমার না হতো সেটা আমি বুঝতে পারতাম যে কতটা কষ্ট হতো। মানে মেন্সের রেজাল্ট বেরোনোর পর যে কজন পিটিতে ডাক পাওয়ার খবর দেয়, আহ, আমি সত্যি বলছি, আমি সব থেকে বেশি করে চেয়েছিলাম তোমার জন্য এবার হয়ে যায়। মানে এত বছর হ্যাঁ ধরে একজন, স্যার আমি আপনি তোমার, হ্যাঁ স্যার আপনি আমাকে বলেছেন এইবার কিন্তু একটা হতেই হবে, সেটা আমার ভীষণ ভাবে মাথায় ক্লিক করেছিল। আমি মানে যখন কেউ ওই ভেঙে পড়ার কথা বলে বা কিছু বলে, আমি তোমার কথা কিন্তু অনেক কেউ বলি যে দেখো এই এতগুলো বছর ধরে চুপচাপ জিনিসটাকে, মানে একটা দেখে যাওয়ার মতো, দূর থেকে দেখে যাওয়ার মতো, দেখো আমার পরীক্ষা দিচ্ছি হচ্ছে না, একটা অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ নিয়ে দেখে যাওয়ার মতো, তারপর আলটিমেটলি আসবেই এটা, মানে যদি যদি সেইভাবে সেইভাবে কেউ লেগে থাকে, এটা আসবেই, এটা কিছু করার নেই, মানে কেউ আটকাতে পারবে না সাফল্যটাকে, এটা আসবেই একদিন, কেউ যদি লেগে থাকে। ঠিক আছে, চলো সুপ্রিয়া, অনেক কথা হলো, অনেক রাত হলো, খাওয়া দাওয়া হয়নি তো? থ্যাংক ইউ স্যার। না স্যার, তোমার তো বোধহয় হাজবেন্ডকে দিয়েই চলে এসেছি তাড়াতাড়ি করে। আচ্ছা আচ্ছা। ইভেন আরেকটা জিনিস বলি, এই যে পোলাইটনেসটা না, এটা খুব জরুরি, জানো তো, মানে সবাইকে বলি এটা। সুপ্রিয়ার সাথে আমার কথা ছিল যে 9টার সময়, গতকাল আমার কথা হয়েছে, 9টার সময় আমরা বসবো। এবার আমি পাংচুয়ালিটির ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট, সুপ্রিয়া খুব ভালো করে জানে যে আমি, মানে ক্লাস শুরু করতে আমাদের 9টায় ক্লাস শুরু হয়, ক্লাস শুরু করতে আমার কখনো কখনো 1 মিনিটও দেরি হয় না, জেনারেলি 10, 15, 20 মিনিট দেরি হয়। তো সেই তার কাছে সুপ্রিয়া মেসেজ করে বলছে, সুপ্রিয়া কোথায় 9টা 2 বা 9টা 3 মেসেজ করেছে, জাস্ট 2-3 মিনিট পরে মেসেজ করে বলছে সরি স্যার, লেট হয়ে গেল। আমি ভাবছি লেট হয়ে গেল 9টার বদলে 9টা 2-3-এ। যাই হোক, তো অফিসার তো কিছুদিন পরে অফিসার হতে চলেছো, একটা সম্পূর্ণ অন্যরকম জীবন, একদম শেষে শুধু এটাই চাইবো যে যেরকম এতদিন থেকেছো সেরকম থেকো। অনেকে তো চেঞ্জ হতে দেখলাম, শুধু মানে লাস্টে একটাই কথা বলার যে যে সিম্পলিসিটি নিয়ে, মানে যে সিম্পলিসিটির জোরে আর কি এতদিন তুমি এগিয়েছো এবং এতটা পথ এগিয়েছো, আশা করবো এরপরে যখন অফিসার জীবন যখন শুরু হবে, সম্পূর্ণ অন্যরকম একটা জীবন শুরু হবে। তো আশা করি সেইখানে সেই একই রকম ভাবে একই ভ্যালুজ, একই মোরালিটি, একই এথিক্স এবং একই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে এগিয়ে যাবে। শুধু এটুকুই বলার। আর লাস্টে তুমি সবার জন্য লাস্টে তুমি সবার জন্য দু একটা কথা বলে, মানে বিশেষ করে যারা ক্লান্ত, এতদিনের জার্নিতে, অনেক দিনের জার্নি হোক বা শর্ট জার্নি বা মিডিয়াম জার্নি হতে পারে, সবার তো স্ট্রাগল আলাদা আলাদা, প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, তো সবার জন্য তুমি কিছু আম, একটা ছোট্ট বার্তা দিয়ে তুমি শেষ করো। সবার জন্য স্যার এটাই বলবো, যদি তোমার মানে সত্যিকারের অনেস্টি থাকে পড়াশোনার মধ্যে আর ডেডিকেশন, তার সঙ্গে যদি তুমি যদি মানে সেই ইয়েটা ধরে রাখতে পারো, পেশেন্সটা যদি রাখতে পারো, তোমার যদি কোনো কোনো বাধাই বাধা নয়, যদি তুমি মন থেকে চাও যে আমি এটা মানে পাবো, তো চাও সেটা সত্যিই পাবে, তুমি মন থেকে সেটা যদি করে যাও। সুতরাং প্রত্যেকটা কাজের মধ্যেও তুমি অনেস্টি রাখো, সত্যিই হবে। মানে আমি যদি পারি তাহলে তোমরাও পারো। একদম আহ, এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে এবং তার সঙ্গে এই পরিমাণ স্ট্রাগল করে, মানে একটার পর একটা মানে এইভাবে স্ট্রাগল করে কেউ যদি পেরে থাকে, তো নিশ্চিতভাবে যদি নিজের সবটুকু দিয়ে পরিশ্রমটা করা হয়, নিজের সবটুকু দিয়ে চেষ্টাটা করা হয়, নিশ্চিতভাবে কোনো না কোনো তো সফলতা আসবে আশা করি। শেষে একটাই কথা বলবো, মানে এইগুলো শোনার পরে হয়তো একটা তাৎক্ষণিক মোটিভেশন আসে, কিন্তু তারপরে আস্তে আস্তে সেই জিনিসটা থিতিয়ে যায় বা বিষয়টা মিইয়ে যায়। আশা করবো এটা এটা কোনো মানে শুধুমাত্র এই পড়াশোনার জন্য মোটিভেশন পেলাম, এক্ষুনি পড়তে বসে পড়বো, এই জিনিসটা না হয় যেন একটা লং লাস্টিং এফেক্ট, আশা করি এই এই কথোপকথনটার এবং সুপ্রিয়া যে কথাগুলো বললো সেগুলোর একটা লং লাস্টিং এফেক্ট যারা ভিডিওটা দেখছে তাদের সবার উপরে থাকবে, এবং সবার জন্য অনেক শুভকামনা রইল। তার সঙ্গে এটাও আশা করব যে পশ্চিমবঙ্গে যে পরীক্ষাগুলো দিনের পর দিন স্থগিত হয়ে রয়েছে, মেঘ কেটে যাক এবং পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হোক,
সবাই অন্তত যেন নিজেকে প্রমাণ করার যে সুযোগটুকু, সেই সুযোগটুকু সবাই পাক, সেটুকুও চাইবো। এবং তার সঙ্গে সুপ্রিয়ার জন্য অনেক শুভেচ্ছা রইল, শুধু সুপ্রিয়ার জন্য নয়, ওর হাজব্যান্ডের জন্য, ওর মেয়ের জন্য, ওর বাবা মার জন্য, যারা এতদিন ধরে স্ট্রাগল করেছেন, সকলের জন্য অনেক শুভকামনা রইল। এবং আশা করব এই এক্সাম্পলগুলো ভবিষ্যতেও আরও অনেকগুলো এক্সাম্পল পশ্চিমবঙ্গের ঘরে ঘরে হবে। অনেক ধন্যবাদ সুপ্রিয়া, ভালো থেকো। আর আর ভালো খুব থাকবেন। একদম খুব ভালো করে কাজ করো, কর্মজীবন খুব ভালো হোক, খুব শুভে হোক। থ্যাংক ইউ, গুড নাইট।